শাড়ি না পরতে পারলে পরার কি দরকার তাই তো বুঝি না। এখন খোলা শাড়ি নিয়ে র্যাম্প ওয়াক করবে নাকি? সাফানের কথায় মেজাজ তুঙ্গে উঠে যায় আয়াতের। এ লোকের সমস্যা কি এটা আজ অব্দি বুঝতে পারেন আয়াতের। যখনই কোনো একটা অপ্রীতিকর সিচুয়েশনে পড়বে সেইখানে লোকটা হাজির হবে, নয়তো ওনার সামনে কোনো না কোনো অপ্রীতিকর সিচুয়েশন ঘটবে। একে হিলে বেঁধে শাড়ির কুচি খুলে গেছে। উপর থেকে এনার বাক্যের শেষ নেই। তাতে দাঁত চেপে বলতে লাগলো, সাফন ভাই আসলে কি বলুন তো, আমি বিয়ে থেকে পালানোর সময় ভাবিনি আমাকে ওয়ার্ল্ড রেস চ্যাম্পিয়নশিপে নিজের নামের পতাকা উড়াতে হবে। আগে জানলে শাড়ি না ওসাইন বোল্টের কস্টিউম পরে আসতাম। মুখ তো কেচির মতো চলে, তা তোমার বাবার সামনে মুখটা চালালে হয়তো এভাবে পালাতে হতো না। চালিয়েছিলাম, বিনিময়ে বাগালে থাপ্পড় আর 7 দিন রুমে আটকে রেখেছিল। তোমার শাড়ি কুচি ঠিক হইলে কি আমরা যাইতে পারি? তোমার বাবার বডিগার্ডটা আসলো বলে। আয়াত আর কোনো কথা বললো না। বলে না কথায় কথা বাড়ে, আর এই লোকটার সাথে কথা বলতে গেলে শুধু যে কথায় কথা বাড়বে সেটা নয়, সকাল হয়ে যাবে অথচ তর্ক শেষ হবে না। শেষমেশ দেখা যাবে বাবার বডিগার্ডটা সত্যি চলে আসবে। এখন তাড়াতাড়ি কোনো ট্রান্সপোর্ট ধরে কাজে অফিস যেতে হবে। 1 ঘন্টা আগে আয়াত এরকম ভেবেছিল, কিন্তু পুরো উল্টো কাহিনী ঘটে গেল। যাকে দু চোখে সহ্য হয় না তার সাথে এখন পালাতে হচ্ছে। 1 ঘন্টা আগে ক্রমাগত ইফাতকে ফোন দিয়ে যাচ্ছে আয়াত। ফোন ধরা তো দূর, খালি ওয়েটিং বলে যাচ্ছে ফোন অপারেটরের মহিলাটি। হাতে সময় খুব কম। আর 4 ঘন্টা পর আয়াতের বিয়ে একটা বলদের সাথে, রামিম সাহেব অর্থাৎ আয়াতের বাবার বন্ধু ছেলের সাথে। অনেকবার রামিম সাহেবকে বোঝাতে চেয়েছে আয়াত, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আজ রামিম সাহেবকে জানিয়ে দিয়েছে বিয়ে করলে ইমাদ কি করবে, ও বাদে কাউকে সে বিয়ে করবে না। কিন্তু রামিম সাহেবের এক কথা, উনি বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিবেন না। দরকার হলে ড্রাইভারের সাথে বিয়ে দিতেও রাজি। ইফাত গ্রাজুয়েশনের পর বেকার বসে আছে 3 বছর। সারাদিন ক্লাব পাবে বন্ধুদের সাথে টাকা উড়ানোই ইফাতের একমাত্র কাজ। তার কথা, তার বাবার এত টাকা যে সে সারা জীবন বেকার থাকলো কিছু যায় আসবে না। আয়াত এবং ইফাদের রিলেশন প্রায় 4 বছর হতে চলল। যতবারই তাকে বিয়ের কথা বলে সে এড়িয়ে যায়। আয়াত তাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছে, অথচ তার কোনো হেলদুল নেই। আজ আয়াতের বিয়ে, অথচ ছেলেটার কোনো পাত্তাই নেই। টানায় 20 বার ফোন দেওয়ার পর শেষমেশ ফোনটা তুললো ইফাত। বিরক্তির সাথে বল, কি ব্যাপার এত ফোন দিতে হয়? কথা বলছিলাম তো বেবি। রাখো তোমার বেবি। ইফাত, আজকে আমার বিয়ে, তোমার কি কিছু যায় আসে না? আমি সেদিনই তোমাকে বলে দিয়েছিলাম বাবা সিরিয়াস। তুমি যদি কিছু না করো এবার সত্যি আমাকে হারিয়ে ফেলবে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ইফাত, এখনো যদি কিছু না করো আর 4 ঘন্টা পরে আমার বিয়ে হয়ে যাবে, তখন চাইলেও কিছু করার থাকবে না। তুমি এটা এখন বলছো? তুমিই তো আমার সাথে এতদিন যোগাযোগ করোনি। আজ 7 দিন পর আমি আমার ফোন পেয়েছি। তুমি তো একবারও আমার সাথে কথা বলার চেষ্টা করোনি। এখন তোমাকে ডিসিশন নিতে হবে, হয় আমাকে এখান থেকে পালিয়ে নিয়ে বিয়ে করবে, নয়তো আমি ওই বলদকে বিয়ে করে ফেলবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়ল আয়াত। ভালোবাসা কতটুকু অসহায় করে তুলতে পারে তার প্রমাণ হাতে নাতে পাচ্ছে। দরজায় কড়া নাড়ল। চোখ মুখ মুছে দরজা খুলে দেয় আয়াত। দরজা খুলতেই তানি ভেতরে ঢুকে। তানি আয়াতের বেষ্টি। তানিকে পেয়ে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিল আয়াত। তানি, আমি কি করব? আমি তোকে অনেক আগ থেকে বলেছি এই ইফাত ছেলেটা তোকে ঝুলিয়ে দিবে, দেখলি তো? ও বলল ব্যবস্থা করছে। এখন রেডি হয়নি, আমাদের পার্লারে যেতে হবে। আন্টি আমাকে পাঠালে। দোস্ত, আমি বলদাকে বিয়ে করব না। বারবার বলদা বলদা কেন বলছিস? ছেলেটার নাম হাবিব, ইস্টাবলিশড ভদ্র ছেলে, ইফাদের চেয়ে 1000 গুণ বেটার। আমি পারবো না হাবিব টাবিবকে বিয়ে করতে। ইফাদ একটা ব্যবস্থা ঠিক করবে, দেখিস। দেখা যাক, এখন চল। আধা ঘন্টা পর পার্লারে যাবার পর ইফাদের ফোন আসে আয়াতের মোবাইলে। ফোন রিসিভ করতে ইফাত জানায়, আয়াত, আমি সাফনকে পাঠাচ্ছি। এখন কোথায় আছো? তুমি আসবে না? আমি একেবারে কাজে বসে যাব। ওখানে আমার শ্বশুরের কিছু স্বাস্থ্যবান বডিগার্ড আছে। সাফনকে সন্দেহ করবে না। আচ্ছা, আমি গুলশান 1-এর 1 পার্লারে আছি। আমি ঠিকানা SMS করে দিচ্ছি। মিনিট 15 পর সাফন এসে হাজির পার্লারে গেটে। বন্ধুত্বের খাতিরে এই জটের মধ্যে সাফানকে জড়াতে হলো। আয়াতা সাফানের মাঝে 36-এর আঁকড়া। যদি আয়াত বলে ডান তো সাফানকে বাম বলতেই হবে। আজ যতটা এলোমেলো সাফান ততটা গোছানো। যতবার তারা মুখোমুখি হয়েছে ততবারই একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অবশেষে তানির সাহায্যে কোনো মতে সাফান আয়াতকে নিয়ে পালাতে সক্ষম হয়। এখন আসি বর্তমানে। বর্তমান রাত 8:30। মিরপুর 2-এর কাজী অফিসের সামনে বিগত 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে সাফান এবং আয়াত। গুলশান থেকে সরাসরি মিরপুর চলে আসে তারা, যাতে বডিগার্ডদের হাতে না পড়তে হয়। অথচ এখন ইফাদের কোনো খোঁজ নেই। বাইরে বেঞ্চিতে বসে জিম ধরে বসে আছে আয়াত। সাফান কমান্ডে ফোন করে চলেছে ইফাতকে, অথচ তার ফোন বেজেই চলেছে, কেউ রিসিভ করছে না। একটা বড় নিঃশ্বাস ফেলে আয়াতের পাশে গিয়ে বসে সাফওয়ান। মেয়েটার মুখটা চুপসে গেছে। যেখানে কিছুক্ষণ আগে ঝগড়া যাচ্ছিল, অথচ এখন চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারাদিন কিছু পেটে পড়ছে কিনা সন্দেহ। সাফওয়ান পাশে বসতে বলে উঠে, সাফওয়ান ভাই,
আমি কি কোনো ভুল করে ফেলেছি? কেন বলো তো? এই দেখুন না, বাবা মার সম্মান জলাঞ্জলি দিয়ে ভালোবাসাকে পেতে চেয়েছিলাম। কি হলো? সেও আমাকে মাঝ রাস্তায় একা করে দিল। আচ্ছা, আমি তো কথা বলেছি, ওনারা আর আধা ঘন্টা খোলা রাখবেন বলেছেন। আর না হলে কাল বিয়েটা করে নিও। ইফাতকে আমি চিনি, ও ঠিক চলে আসবে। সান্ত্বনা দিচ্ছেন। ওহ, ও আর যাই করুক তোমাকে ঠকাবে না। জাফানের কথার মলিন হাসি হাসি আয়াত। মেয়েটার হাসিটা দেখে সাফওয়ানের হৃদয় কিঞ্চিত কম্পন দিয়ে ওঠে। পুনরায় ইফাতকে ফোন দিতে থাকে সাফওয়ান। রাত 11টা। ইফাতের ফোন বন্ধ আসছে, কাজে অফিস বন্ধ। দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান আয়াতকে বলে, আয়াত, আমার মনে হয় তোমার বাড়ি যাওয়া উচিত। তোমার বাবা মা হয়তো পাগল প্রায় হয়ে তোমাকে খুঁজছেন। আপনি বাড়ি চলে যান। ইফাত এখনো আসতে পারে। পাগলামি করো না, বাড়ি যাও। বাবা খুন করে ফেলবে না আমায়। আমার বাবার রাগ সম্পর্কে আপনার ধারণা নেই। আচ্ছা, উনি ইফাতকে অপছন্দ কেন করেন? বাবা ড্রাইভারের সাথে আমাকে বিয়ে দিতে রাজি, কিন্তু বেকার ছেলেকে নিজের মেয়ে জামাই সে কিছুতেই করবে না। মার জন্য টেনশন হচ্ছে না, জানি চিন্তায় বেশ হয়ে যাচ্ছে। তাহলে এখন কোথায় যাবে? জানি না। তানি বাসা যেতে পারবে না। রাতে ওর অহেতুক একটা ঝামেলা হবে। এর থেকে আমি একটা হোটেলে থেকে নিব। দেখি সকালে কি করা যায়। আর ই শিওর? হুম। একটা সস্তা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে তারা। এত রাতে কোনো ভালো হোটেলে যাবার মতো ওয়ে নেই, সাথে টাকাও। শুধু যাতায়াতের টাকা। ভোটার আইডি আর কিছু ডকুমেন্টস বাদে আর কোনো টাকা নিয়ে বের হয়নি আয়াত। মোটা খসখস করছে সাফওয়ানের। মেয়েটাকে এভাবে হোটেলে একা ফেলে যেত মন সায় দিচ্ছে না তার। হোটেলের ভেতর যেতে নিলে সাফওয়ান হাত টেনে ধরে আয়াতের। পিছনে ফিরে চোখে চোখ রাখতে ধীর কণ্ঠে সাফওয়ান বলে ওঠে, আমি ব্যাচেলার থাকি, একসময় ছিল কোটা, কিন্তু এই হোটেলের থেকে মাস মাস বেটার। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম উইথ মি। আমি নিচে বিছানা করে শুতে পারবো। এসব হোটেলে থাকাটা সুবিধার হবে না, প্লিজ কাম। না না, একজন ছেলের সাথে রাতে আমি থাকতে পারবো না। আজকে অস্বস্তি দেখে শান্ত গলায় সাফন বলে, ইউ ক্যান ট্রাস্ট মি। দরকার হলে আমি ছাদেই থাকবো। শুধু ল্যান্ডলর্ডকে নিয়ে একটু সমস্যা। আই উইল হ্যান্ডেল। রাত অনেক হয়েছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12:30 তো বাজবে। ওই মোটা সার ঘুমিয়ে যাবে ততক্ষণে। চলো প্লিজ। অবশ্যই আয়াত রাজি হলো। সোডামের লাইটের পাশাপাশি হেঁটে চলেছে আয়াত সাফওয়ান। দুজনের গন্তব্য এক, কিন্তু লক্ষ্য আলাদা। রেল লাইনের দুটো আলাদা লোহার লাইনের মতো পাশাপাশি হেঁটে যাচ্ছে তারা। জানে না কেউই আগামীতে কি তাদের জন্য অপেক্ষা করছে। রাস্তার পাশে খড়কুটো হয়ে মানুষের বস্তা পেতে ঘুমের প্রস্তুতি নিচ্ছে, তো আরেকদল মানুষ রাত জেগে চেয়েছে সবাইকে সান্ত্বনা দিচ্ছে। ঘুমিয়ে পড়ো, আমরা জেগে আছি। রিক্সা না পেয়ে প্রচুর হাঁটতে হচ্ছে তাদের। হিল পরে পায়ে ঠসা পড়ে গেছে আয়াতের। আর না পেরে হিল খুলে ফেললো সে। নিচে জিন্স থাকায় শাড়িটা খানিকটা উপরে তুলে নিল। হঠাৎ পেছন থেকে দুজন টহল পুলিশের বাঁশির শব্দ এবং চিৎকারে ভয়ে জমে গেল তারা। না জানে কি বিপদ আসতে চলেছে। পুলিশদের একজন চেঁচিয়ে যাচ্ছে, এই এত রাতে কি আকাম করতেছ? এই দাঁড়াও। বয়স আফনের ডান হাত আঁকড়ে ধরে দাঁড়িয়ে পড়লো আয়াত। ধীর গলায় বলতে লাগলো, এখন কি হবে? সারা রাত থানায় কাটাবো নাকি? কিচ্ছু হবে না, তুমি চুপ থাকবে তাহলেই হবে। পুলিশেরা তাদের কাছে এসেই পুলিশেরা তাদের কাছে এসেই একজন সাফনের ঘাট চেপে ধরলো। আরেকজন রুক্ষ ফ্যান ফ্যানে গলায় বলল, রাত বাজে 11:45। এই রাতে এমন ঘুরতেছে কেন? নষ্টামি জায়গা পাও না? না, দুইটা ডান্ডা খেলে সব পিরিত বাইর হয়ে যাবে। আপনারা আমার কথা বোঝার ট্রাই করেন, আসলে হয়েছে কি? চুপ। আব্দুল এগরে এখনই থানায় নিতে হইব। থানার কথা শুনেই আয়াতের হাত পা ঠান্ডা হতে লাগলো। হরহর করে বলতে লাগলো, থানায় কেন? আমরা তো বাসার দিকে যাচ্ছি, ঘুরতে বেরিয়েছিলাম। রিক্সা না পাওয়ায় দেরি হয়ে গিয়েছে। ট্রাস্ট আছে, আমরা কোনো নষ্টামি করতেছি না। ওই মাইয়া, তুমি রাত 11:45টায় বিয়ার শাড়ি পইরা ঘুরতে বাইরেছ? না মানে? আচ্ছা, আমাদের ছেড়ে দেবার জন্য মালবানি কত নিবেন? দেখছো শফিক আমাদের ঘুষ দেয়, কত বড় সাহস! এবার এগরে থানায় নিতেই হইব, চল। রাত 12:15। থানা ইন্সপেক্টরের সামনে বসে আছে সাফান এবং আয়াত। একটি পর্ব অগ্নিদৃষ্টি দিচ্ছে আয়াত সাফওয়ানকে। তখন ওয়াকি টকিতে কথা বলে ওদের থানায় নিয়ে আসে কনস্টেবল শফিক এবং আব্দুল। ইন্সপেক্টর মেহরাব হাতে তর্জনী দিয়ে টেবিলে ক্রমাগত টক টক শব্দ করে যাচ্ছেন, সাথে একবার আয়াতের দিকে আর একবার সাফওয়ানের দিকে তাকাচ্ছেন। গলা জেরে এবার বলেন, কেস কি? এত রাতে বাইরে কি করছিলেন আপনারা? স্যার, নষ্টামি করতেছিল। বললাম না হাতে নাতে ধরছি, উপরে ঘুষ দেবার চায়। তোকে জিজ্ঞেস করেছি আব্দুল। না তো। একটু ঠান্ডা থাকো। হুম বলে মিস্টার। জি সাফওয়ান। সাফওয়ান ইসলাম। আসলে হয়েছে কি, আমরা পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কাজে অফিস বন্ধ থাকায় বিয়ে করতে পারেনি। আয়াতের কথা শুনে হতবাক হয়ে আয়াতের দিকে তাকায় সাফওয়ান। এই মেয়ে তাকে একটা ঝামেলায় ফেলবে। অবশ্য এটা নতুন না, এর আগে মেয়েটা এভাবে ঝামেলা ফেলেছে। আয়াতের হাতে চিমটি কাটতেই আয়াত ওহ করে চেঁচিয়ে ওঠে, উফ, ওনারা পুলিশ, ওনাদের কাছে লুকিয়ে লাভ নেই। ওনারা আমাদের হেল্প করতে পারবে। আসলে হয়েছে কি স্যার, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবা ওর প্রফেশন আর গরিবের জন্য ওকে মেনে নেয়নি।
আজ আমাকে একটা বলদের সাথে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি পালিয়ে আসি। আমার বাবাকে চিনবেন, রামিম রহমান, রিটায়ার্ড মেজর জেনারেল। আমি তার একমাত্র মেয়ে। সাফওয়ান তো অনেক গরিব, তাই বাবা ওর সাথে আমার বিয়ে দিবেন না। এই যে দেখুন, আমার ভোটার আইডি সব আছে, আমরা আজই বিয়ে করতাম। সাফওয়ান হা করে আয়াতের অভিনয় দেখে যাচ্ছে। জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রীর মতো অভিনয় করেছে মেয়েটা, কি নিপুণভাবে কাঁদছে। ইন্সপেক্টর সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি কনস্টেবলদের ঘুষ কেন দিতে চেয়েছেন? ওনারা আমার কোনো কথা শুনতেই রাজি ছিলেন না। আর সত্যি বলতে এত রাতে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। উপরে আমাদের বিয়ে হয়নি, এটা কনেকে বিয়ে থেকে পালিয়ে নিয়ে এসেছি। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি খুবই সতর্ক নাগরিক। আয়াত না থাকলে আমি এমনটা কোনোদিন করতাম না। আচ্ছা আচ্ছা, আপনাদের নাম ঠিকানা দিয়ে যান, আমি কন্ট্যাক্ট করব। আর যদি এটা প্রমাণ হয় যে আপনারা মিথ্যে বলছেন, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কোথায় লিখবো? আব্দুল, ওনাদের সব ঠিকানা নিয়ে বাড়ি পৌঁছে দাও। এই রাতে ট্রান্সফার পাবেন না। আর সাফন সাহেব, আপনার অফিসের ঠিকানাটা দিয়ে যাবেন। যদি এই রাতে কাজে পাওয়া যেত, আমি নিজে আপনার বিয়ে দিয়ে দিতাম। নিজের মাথা চাপড়াতে ইচ্ছে করছে সাফওয়ানে। এই আয়াতের জন্য কি এক ঝামেলা না পড়লো। মিথ্যে তো বলে দিল, কিন্তু এখন এই মিথ্যে ধরা পড়লে যে কি ঝামেলা পোয়াতে হবে আল্লাহ জানে। উপরে রামিম রহমানের মেয়ে, তিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। শহরে ওনার চেনা জানা শেষ নেই। এক রাতে তার জীবনে এতটা উতার চড়াই এর মুখোমুখি হতে হবে কে জানতো। আর এদিকে ইফাদের ফোন এখনো বন্ধ। ইফাত কেয়ারলেস, কিন্তু এতটা যে নিজের গার্লফ্রেন্ডকে বাড়ি থেকে পালিয়ে অন্যের ঘাড়ে ঝুলিয়ে দিয়ে এখন নিজে লাপাত্তা। কাঁধে ভারী ভারী অনুভব হলে পাশে তাকিয়ে দেখে আয়াত তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে বড্ড ক্লান্ত লাগছে। সারাদিন কম দখল তো যায়নি। রাতের আলো আধার খেলায় আয়াতের মুখটা কোনো শিল্পকর্ম থেকে কম লাগছে না। খুব যত্নে নিপুণ শিল্পকর্ম। এলোকেশি চন্দ্রবার ন্যায় মুখখানা, উপরে গোলাপে পাপড়ি ন্যায় ঠোঁটখানা, যে কাউকে আকর্ষণ করবে। সবচেয়ে বেশি আকর্ষণীয় ঠোঁটের নিচে ছোট তিলটি যেন নজর ফোটা। অজান্তে আপন মনে তাকিয়ে রয়েছে সাফওয়ান তার দিকে। কনস্টেবল আব্দুল জোরে ব্রেক কষলে সাফওয়ানে হুঁশ ফিরে। নিজের কাজে নিজেরই বিরক্ত লেগে গেল। কি করছিল সে? আয়াত ইফাদের আমানত, যতই সুন্দর হোক না কেন, তার প্রতি অন্যরকম অনুভূতি জন্ম দেওয়াই পাপ। নিজেকে নিজে শান্ত করার জন্য মনে মনে বলতে লাগলো, আয়াত একটা চালতা ফিরতা ঝামেলা, ওর মধ্যে ভালো লাগার কিছুই নেই। মনে নেই একবার তো এক্সিবিশন ওর জন্য নষ্ট হয়ে গিয়েছিল। ওর জন্য আজকে তো থানায় যেতে হয়েছে। সাফওয়ান, ওকে ইফাদের হাতে তুলে দিলে তোর কাজ শেষ। শোনো, মোহিত হওয়া হয়ে তুই একজন আর্টিস্ট, তাই তোর ওকে দেখে ভালো লেগেছে, এটাই, আর কিচ্ছু না। পানের পিকটা ফেলে আব্দুল বিরক্ত কণ্ঠে বলে উঠল, এখানে বসে রাত কাটাইবেন নাকি যাইবেন? আয়া পড়ছে আপনার বাসা। ধন্যবাদ। এ আয়াত উঠো, বাসা এসে গেছে। আয়াতকে নাড়াচাড়া দেওয়ার পর অবশেষে বিরক্তি এবং ঘুমঘুম গলায় বলে উঠে, কি হয়েছে, আর একটু ঘুমাইতে দাও। তুমিও ঘুমাও। দূর, উঠো না, বাসা চলে আসছে তো। কে শুনে কার কথা? আয়াত তো বেগুরে ঘুম। ওই পর্যন্ত না পেয়ে আয়াতকে কোলে করে নিয়ে উঠা লাগলো সাফওয়ানের। দোয়া পড়তে পড়তে পাঁচতলা উঠলো সে। বাড়িওয়ালা দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও ঘড়ি কাটা 2টার ঘরে এসে পড়েছে, তবু বলা যায় না। ওই লোকের ভরসা নেই। কোনো মতে আয়াতকে নিচে বসে দরজার লক খুলে সে। একটা মেয়েকে কোলে নিয়ে পাঁচতলা উঠা চারটেখানি কথা না। যদি আয়াতের ওজন তুলার মতো, তাও। আয়াতকে বেডে শুয়ে ফ্রেশ হতে চলে গেল সাফওয়ান। আজকের দিনটা খুব ধকলের ছিল। দুপুরের পর থেকে খাবার কোনো পেটে পড়েনি। কালকে সকাল 8টায় অফিস আছে। এখন না ঘুমালে কালকে জম্বি হয়ে যেতে হবে। ফ্রেশ হয়ে একটা নীল 3 কোয়ার্টার প্যান্ট আর কালো টি শার্ট পরে নিল সাফওয়ান। আয়াত ঘুরে ঘুমাচ্ছে। ওর উপর হাতি হাঁটলো, টের পাবে কিনা সন্দেহ। অবশ্য মেয়েটিও না খাওয়া। অনেকবার সেদিছিল সাফওয়ান, কিন্তু খায়নি। ওর উপর কতটা প্রেশার যাচ্ছে সেটা না বললেও বুঝতে বাকি নেই সাফওয়ানে। চঞ্চল মেয়েটি নিজের কষ্টগুলো হাসির মাঝে লুকিয়ে রেখেছে। বাবা ওকে না বলে ভালোবাসার খাতিরে ছুটে এসেছে, কিন্তু সেই ভালোবাসা কথা রাখেনি। রুমে এক বিন্দু জায়গা নেই শোয়ার। সাফওয়ানের পেন্টিং আর ক্যানভাসে ফ্লোর ভর্তি। শরীর ভেঙে যাচ্ছে। এখন এগুলো গোছানো একটা এভারেস্ট অভিযানের কাজ হবে। তাই উপায়ন্ত না পেয়ে ছাদে চলে যায় সে। আজ রাত নির্ঘুমই কাটবে, বোঝা যাচ্ছে। বেনসন ধরে বাইরে নজর দিল সে। খারাপ স্বভাবের এই একটাই আছে তার, সিগারেট খাওয়া। নিকটে সব খারাপের মধ্যে একটা ভালো কাজও করে, তা হলো স্নায়ু শান্ত করে। আর আর্টিস্ট মানুষদের এটা খুব দরকার। সাফওয়ানের জীবনটা খুব এলোমেলো। আজ যেন এই এলোমেলো জীবনে আরো ঝড় এনে দিয়েছে। আর্টিস্ট হবার জন্য ঘর ছেড়ে শহরে আসে সে, কিন্তু অভাবের শহরে শখের দাম নেই। পড়াশোনায় ভালো হয়, একটা 17,000-এ চাকরি ম্যানেজ তো হয়ে গেছে, কিন্তু 17,000-এ ঢাকা শহরে কি হয়? সকাল 8টা থেকে রাত 8টা অবধি চাকরি করে এসে রাতে নিজের কল্পনার দুনিয়াতে তুলি ঘুরায় সে। 2-3টা আর্ট গ্যালারিতে আঁকও দিয়েছে, তাতে বেশি একটা লাভ হয়নি। একবার তো এক্সিবিশনও পেয়েছিল, কিন্তু ওই আয়াতের জন্য সব আর্টগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তারপর থেকে মেয়েটাকে সাফওয়ানের সহ্য হয় না।
অতীতের পাতা উল্টাতে উল্টাতে কখন সকাল হয়ে গেছে খেয়ালই নেই সাফওয়ান। সকাল 6টা। রুমের দিকে হাঁটা দেয় সাফওয়ান। চিলেকোঠা আর ছাদ পাশাপাশি, একটা দরজা দিয়ে ঢোকা যায়। দরজাটা খুলতে মুহূর্তে শিরদাঁড়া দিয়ে শীতল রক্ত বয়ে গেল সাফওয়ানে। তরম করে দরজা বন্ধ করে দিল সে। আয়াত তখন দরজাটা খুলতে মুহূর্তে শিরদাঁড়া দিয়ে শীতল রক্ত বয়ে গেল সাফওয়ানে। তরম করে দরজা বন্ধ করে দিল সে। আয়াত এখন বেঘরে ঘুম, শাড়ি এলোমেলো, আসলে কোনো হদিশ নেই। সাদা ধবধবে পেটটা উন্মুক্ত। মেয়েটা এত কেয়ারলেস কিভাবে হতে পারে? ঘুমে কারো শাড়ি এতটা এলোমেলো হয়ে যেতে পারে? দরজাটা আটকে পুনরায় ছাদে চলে এসেছে সাফওয়ান। চোখ বন্ধ করলে এখন আয়াতের প্রতিছবি ভাসছে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে দেখেছে সে। এত সুন্দর নারী হতে পারে যারা ভাস্করে নিপুণ হস্তে শিল্পকর্ম। মাঝে মাঝে ছেলেদের পক্ষে নিজেকে আটকানো কঠিন হয়ে পড়ে। আর সব থেকে আকর্ষণীয় ছিল নাভির পাশে গাঢ় তিলটি। যে কোনো ছেলে মাথা ঘুরানোর জন্য সেটা যথেষ্ট। ছাদে পানির টলটি ছেড়ে মাথা ঢুকিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল সাফওয়ান। একই সকাল, উপরে কালকে রাতে বেশ শিশির পড়েছিল। পানিটা বেশ ঠান্ডা। এখন এই ঠান্ডা পানি থেরাপি তাকে কুচিন্তা থেকে রক্ষা দিতে পারবে। বেশ কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজতে চলেছে। মাথা বেঁধানোর কারণে অর্ধেক শরীর এমনিতে ভিজে গেছে। এবার ভেতরে যেতেই হবে। এখন না বের হলে অফিসে লেট হয়ে যাবে। মিনির বিষয় জোরে জোরে করা নাড়লে আয়াতে সারা পায় সে। বেশ দৃঢ় কণ্ঠে বলে, আসলে ঠিক করো, আমি ভেতরে আছি। সকাল সকাল এমনিতে জটলা পেকে থাকে আয়াতের মাথা। উপরে মনে হচ্ছে মাথায় কেউ হেমা দিয়ে বেশ কিছুক্ষণ তবলা বাজিয়েছে। আশেপাশের দৃশ্য দেখে হাবলার মতো বেশ কিছুক্ষণ বসেছিল সে। কাল রাতে পুলিশের গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। তারপর কিছু মনে নেই তার। চোখটা চারিদিকে ঘুরালে খেয়াল করে পুরনো একটি স্টোর রুমের মতো ঘরে চৌকির মতো বেডে বসে আছে সে। রুমের দেয়ালের রং খসে গেছে। লাস্ট হয়তো 3 বছর একবারও রং করা হয়নি। তার মানে এটা সাফানের চিলকোটার রুম। এবার ধীরে ধীরে বাস্তবে ফিরে আয়াত। বুঝতে পারে রাতে সাফান এখানেই তাকে নিয়ে এসেছিল। রুমটা খুব ছোট। একপাশে একটা থার্ড হ্যান্ড স্টিলের আলমারি, তার পাশে একটা কম দামি ছোট্ট টেবিল, তাতে রং, তুলি, স্কেচবুক এলোমেলো করে পড়ে রয়েছে। ঘরের দক্ষিণ দিকে বেশ বড় জানালা। জানালা দিয়ে আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে। সাথে গাড়ির হর্নও শোনা যাচ্ছে। মানে বাড়িটা রোডের খুব কাছে। সারা ঘর অগোছালো কিন্তু নোংরা নয়। ফ্লোরে সাফানের পেন্টিং এবং ফাঁকা ক্যানভাস ভর্তি। জানালার ঠিক পাশে একটা ঘুণ ধরা আলনা আছে, তাতে সাফানের নোংরা কাপড় রাখা। ঘরটা পর্যবেক্ষণ শেষ হলে শুনতে পায় সাফওয়ান কড়া নেড়েই যাচ্ছে। সাফওয়ান যখন কথাটা বলে তখন নিজের দিকে তাকিয়ে নিজে লজ্জা পেয়ে যায় সে। রাতে অস্বস্তির জন্য কখন আঁচল খুলে ফেলেছিল খেয়ালই নেই তার। কোনো মতে শাড়িটি নিয়ে নিজেকে পেঁচে সাফওয়ানকে ভেতরে আসতে বলে সে। সাফওয়ান একবারও আয়াতের দিকে না তাকিয়ে আলমারির কাছে চলে যায়। শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে ছুট লাগানোর সময় পিছন থেকে আয়াত ডাকলে বাধ্য হয়ে আয়াতের দিকে তাকায় সে। আমাকে আপনারা একটা টি শার্ট দিবেন? আমার কাছে পরার মতো কোনো জামা নেই শাড়ি বাদে। আলমারি খোলা আছে, নিয়ে নিও। আমার লেট হচ্ছে, বলে ওয়াশরুমে ঢুকে থাম করে দরজা লাগিয়ে দিল সাফওয়ান। এলোমেলো চুল, ঘুম ঘুম চাহনি আর লাল হয়ে থাকা গাল দেখে কয়েকবার হার্টবিট মিস হয়েছে সাফওয়ান। এই মেয়েকে খুব দ্রুত ইফাদের হাতে তুলে দিতে হবে, নয়তো পাগল হয়ে যাবে সাফওয়ান। রাত 11টা। আর জানালার পাশে দাঁড়িয়ে আছে। মনটা তার ভালো নেই। তানির কাছে সকালে ফোন দিয়েছিল। তানির কাছ থেকে জানতে পারে রামিম সাহেব তাকে অনেক কথা শুনিয়েছে। তিনি তানির সামনে বলে দিয়েছেন আজকে সামনে পেলে এর শেষ দেখে নিব। আয়াতের মা শারমিন বেগমের শরীরটা নাকি ভালো নেই। মেয়ে নিখোঁজ দেখে বেশ লো হয়ে 2-3 বার অজ্ঞান হয়েছেন। ছুটে যেতে ইচ্ছে করছে মায়ের কাছে, কিন্তু নিজের কর্মফল যে নিজেকে ভোগ করতে হচ্ছে। ইফাদের আশায় ঘর ছেড়ে আসার সময় একবারও কল্পনা করেনি আজ ভালোবাসার শাস্তি এভাবে পেতে হবে তাকে। ইফাদের ফোন এখনো বন্ধ। ইফাদের কিছু বন্ধু বান্ধবের নাম্বার সাফানের কাছ থেকে নিয়ে রেখেছিল। তারা কেউ জানে না ইফাত কোথায়। আচ্ছা, ইফাদের কোনো বিপদ হয়নি তো? বাবা ওর কোনো ক্ষতি করে নাই তো? দূর, আর ভাবতে পারছি না। একবার ইশরাতের সাথে কথা বলতে পারলে হয়তো জানতে পারতাম, কিন্তু ওর নাম্বারটাও বন্ধ। উফ, এই ভাই বোন নিজের ফোনটা কেন বন্ধ করে রেখেছে? আমি এখন কি করব? তানির বাসায় যেতে পারবো না। বাবা তানির বাসার সামনে পাহারা লাগিয়েছে। সাফান ভাইকে জ্বালানোর কোনো মানে হয় না। কিন্তু কোথায় যাব আমি? জানালার পাশে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করে যাচ্ছে আয়াত। সামনে যে ডেড এন্ড, যার পথটুকু খুঁজে পাচ্ছে না। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা, চোখে নোনা জলের আবির্ভাব ঘটাচ্ছে বারংবার। সাফানের মাঝে একবার ফোন দিয়ে খোঁজ নিয়েছে যে সে খেয়েছে কিনা। সে বন্ধু হিসেবে তার দায়িত্বের অধিক পালন করে যাচ্ছে। আর অসহায়ের মতো আয়াত তার সাহায্য নিয়ে যাচ্ছে। চোখ মুছে দৃঢ় পরিকল্পনা করলো সে। এবার কঠোর সিদ্ধান্ত নিতে হবে আয়াতের, খুব কঠোর। সোজা ইফাদের বাড়ি যে উঠবে সে, তাতে তার পরিবারের লোকেরা রাগ করলো, কিছু করার নেই। তারপর ইফাতকে মুখের উপর জিজ্ঞেস করবে সে কি তাকে বিয়ে করবে কিনা। এই পরিকল্পনা আজকের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কিন্তু হাতে টাকা নেই। ইফাদের বাসা যেতে হলেও 600 থেকে 700 টাকা লাগবে সিনজিতে। সেই টাকাটা হাতে নেই।
সাফান আসলে তাকে পরিকল্পনার কথাটি জানাতে হবে। পাশে দোকান থেকে পরোটা ডাল দিয়ে গেছে সাফওয়ান। ডাল ঠান্ডা হয়ে গেছে আর পরোটা শক্ত, কিন্তু পেটে ইঁদুরদের এটা দিয়ে শান্ত করতে হবে। যে মেয়ে সামান্য ঠান্ডা পানি আঙ্গুলে ছোঁয়াতে পারে না, আজ সে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে। ব্রেড জ্যাম আর ব্ল্যাক কফি ব্যতীত যার নাস্তা হয় না, আজ তোলে একটু চুপচুপে পরোটা আর ঠান্ডা পানির মতো ডাল খেতে হচ্ছে। জীবন কত কিছু শিখায়। বিকেল 5টা, সাদে শুধু সাফওয়ানে পেন্টিং দেখেই দিন কেটেছে আয়াতে। ইফাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়েছে বেশ কিছু, কিন্তু লাভ হয়নি। কেঁদে কেঁদে মাথা ধরে আসলে ছাদে রাখা সাফওয়ানের ছোট স্টোভে প্রথম কফি বানানোর ট্রাই করেছে। ফলাফল হাতে 2-3টা ফুসকা পড়েছে, কিন্তু কফি সে বানানো শিখে গেছে। সাফানকে অনেকবার বলেছে তার পোর্ট্রেট ড্র করতে, কিন্তু লোকটা মুখের উপর বলে দিয়েছে তার চেহারা ক্যানভাসে তোলার যোগ্য নয়। কফি হাতে জানালায় দাঁড়িয়ে আকাশ দেখতে যখন ব্যস্ত হায়াত, তখন ক্রমাগত দরজায় কড়া নাড়ে কেউ। দরজা খুলতে হুড়মুড় করে একটি মেয়ে ঘরে ঢুকে পড়ে। মেয়েটির হাতে একটি পেঁয়াজুর বাটি। এভাবে ঘরে ঢুকে পড়ায় অবাকে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় আয়াত। মেয়েটি উচ্চতায় আয়াতের সমান, গোলগাল মুখ, চুল একপাশ বেনুনি করা, দেখে মনে হচ্ছে কলেজে পড়ে। মেয়েটি আশেপাশে চোখ ঘুরিয়ে আয়াতের দিকে নজর দেয়। চোখে একরাশ কৌতূহল আর অপছন্দের আভা নিয়ে মাথা থেকে পা অব্দি চোখ বোলায় সে। আয়াত তখন সাফানে একটা টি শার্ট আর ট্রাউজার পরেছিল। টি শার্টটা বেশ বড়, গলাটা বেশ নেমে যাচ্ছে, কিন্তু উপায় নেই। বেশ শাড়ি আর জিন্স বাদে পরিধানের কোনো কাপড় তার নেই। কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে মেয়েটি আয়াতকে, কে তুমি? সাফন ভাইয়া জামা পরে আছো কেন? আমি? কি? আমি কি হলো বলো? তোমাকে বলবো কেন? আগে তুমি বলো তুমি কে? আমি মায়া, এবারে আমার বাবার। তুমি কে? বলো, নয়তো বাবাকে বলে দিব আমি সাফওয়ানের স্ত্রী। এই মুহূর্তে মাথা একেবারে ফাঁকা হয়ে যায় আয়াতের। দুম করে মনে যা এসেছে তাই বলে দেয় সে। মেয়েটি প্রথমে হতবাক হয়ে তাকিয়ে থাকে, পরে কান্না কান্না মুখ করে দৌড়ে চলে যায় রুম থেকে। ঘটনার আকস্মিকতায় কিছুই মাথায় ঢুকছে না আয়াতে। মেয়েটি ঝড়ে গতিতে এলো, আবার টর্নেডো গতিতে চলে গেল। হচ্ছেটা কি? রাত 8টা। আজ বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে সাফওয়ানে। না জানি আয়াত একা একা কি করছে। সকালের পর থেকে কথাই হয়নি। প্রথমে ভেবেছিল দরজা বাইরে থেকে আটকে যাবে, পরে ভাবলো অজান্তে বিপদ আসলে আজ বের হতে পারবে না। আর মোটা সার উপরে আসবে না রাতের আগে। সে জানে সাফানে অফিস টাইম, কিন্তু মায়াকে নিয়ে একটু চিন্তা থেকে যায়। মেয়েটি ধুমধাম চলে আসে। রাস্তায় আসার পথে কিছু কম দামে চিপিস, লেডিস গেঞ্জি আর রাতের খাবার কিনে বাড়ির দিকে রওনা দেয় সাফওয়ান। বাড়িতে এসে সিঁড়িঘর থেকেই খুব শোরগোল শোনা যাচ্ছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারে শব্দগুলো তার রুম থেকেই আসে। দ্রুত 5তলায় এসে দেখে দরজা হা করে খোলা। ভেতরে যেয়ে যেন মাথার উপর বাস ভেঙে পড়ে সাফওয়ানে। ঘরের ভেতরে ঢুকতেই দেখে ভেতরে যেয়ে যেন মাথার উপর বাস ভেঙে পড়ে সাফওয়ানে। ঘরের ভেতরে ঢুকতেই দেখে বিল্ডিং এর সব মহিলা সিনিয়র সিটিজেন সেখানে উপস্থিত। মোটা সার অর্থাৎ বাড়িওয়ালা আবুল কালাম আজাদ সাহেব এবং আরো 2জন পুরুষ বেটা বসা। গম্ভীর মুখে আজাদ সাহেব কাপে চুমুক দিচ্ছেন। আলমারির পাশে মায়া মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এখন সাফওয়ানের মাথায় রীতিমতো ঘুরপাক খাচ্ছে একটাই চিন্তা, এত রাতে বাড়ি ছাড়া হলে কোথায় যাবে। পিঠ ঠেলে আয়াতের কাছে যেতে এক মহিলা কর্কশ কণ্ঠে বলে উঠলো, তোমার দ্বারা এমন কিছু আমরা কিছুতে আশা করিনি সাফওয়ান। ভেবেছিলাম তুমি একটা ভালো ছেলে। সাফওয়ান একটা ঢোক গিলে বলে, কি হয়েছে আন্টি, কি করেছি আমি? আজাদ সাহেব এবার উঠে দাঁড়িয়ে সাফওয়ানের সামনে এসে গলা খাকারি দিয়ে বললেন, আমি আশা করি নাই তুমি এমন কাজ করবা। ভাবছিলাম তুমি আমার ছেলের মতো, কিন্তু বৌমারে ঘরে আনছো অথচ আমাদের একবার জানাইলা না। সে তো মায়া আসছিল বইলে আমি জানতে পারছি। মেয়েটার একটা জামাও নাই, ও তোমার জামা পরে আছে। দুপুরে পরোটা আর ডাল খাইছে, আমাকে বললে খাবার পাঠিয়ে দিতাম। যাকগে বৌমা, তুমি কিন্তু সংকোচ করবা না। তোমার এই আজাদ চাচা আছেন, তুমি আমার কাছে মায়ের মতোই, তাই কোনো অসুবিধাতে আমাকে স্মরণ করবা। সাফওয়ান আসছে, আমরা এখন যাই, চলেন আপনারা। জি চাচা। আর সাফওয়ান, বিয়ে টিয়ে করছো এখন আর একা না তুমি, তোমার ঘরে একটা বউ আছে, তাই এখন থেকে দায়িত্ববান পুরুষ হইতে চেষ্টা করো। ব্যাচেলর জীবন কিন্তু শেষ। আজাদ সাহেবের কথা মাথার উপর দিয়ে গেল সাফওয়ানে। হা করে একবার আয়াতের দিকে আরেকবার বাকিদের দিকে দেখছিল। আয়াত ইনাদের কি এমন বললো সবাই আয়াতকে এতটা স্নেহ করছে? উপরে মোটা সার, যে কিনা সাফওয়ানের সাথে সারাটাক্ষণ ভাড়া ভাড়া করে মাথা খারাপ করে দেয়, সে আয়াতকে বোমা বোমা করে তুলু তুলু করছেন। আয়াতে পরানো একটা নীল জামদানি শাড়ি, যা আয়াতের নয়। তার মানে বিলিনের একজন আন্টি পরতে দিয়েছেন। হচ্ছেটা কি? আন্টিরা সবাই আয়াতকে নতুন সংসারে যাবতীয় টিপস দিয়ে যাচ্ছেন। সাফার ফ্রেশের সাদা টি শার্ট আর নেভি থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নিল। আন্টিরা যাবার পর আয়াত যেন হাঁপ ছেড়ে বাঁচলো। দরজা লাগিয়ে পেছন ফিরতে দেখে সাফান তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে যাচ্ছে। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। টি শার্টটা বুকের সাথে যেন মিশে আছে। 6 ফিট লম্বা, সুঠাম দেহি পুরুষ। থ্রি কোয়ার্টার প্যান্ট পরায় পায়ের খানিকটা দেখা যাচ্ছে।
ভেজা পায়ের পশমগুলো লেপ্টে আছে, না যাইতে চোখটা দিকে আটকে আছে। ছেলেটার মধ্যে কি যেন একটা আছে। এভাবে দেখলে তো নজর টিকা দিয়ে হাঁটতে হবে। সাফানের কথায় হুঁশ ফিরে আয়াতে সঙ্গে সঙ্গে অন্যদিকে চোখ সরে নেয়। লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা। মনে মনে বলল, আল্লাহ, মাটিটা ফাঁক করে ঢুকে যায়। আয়াতের কাজে সাফানের খুব হাসি পাচ্ছে। টেবিলে রাখা ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এখানে কিছু জামা কাপড় আছে আর খাবার নিয়ে এসেছি। আচ্ছা, তুমি বিল্ডিং এর লোকদের কি এমন বলেছ যে তারা তোমার মাথা তুলে রেখেছে? ও ওইটা। আসলে হয়েছে কি, 1.5 ঘন্টা আগে মায়া চলে যাবার পর থেকে একা একা বোর হচ্ছিল আয়াত। তাই ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ খুব জোরে দরজা ধাক্কা দিয়ে লাফ দিয়ে উঠে সে। মনে হচ্ছিল ঘরে ডাকাত পড়েছে। নির্ভয়ে দরজা খুলতে হুড়মুড়ে একদল মহিলা আর 3 জন মধ্যবয়স্ক পুরুষ ঢুকে পড়ল। আকস্মিক ভাবে এত মানুষ ঘরে ঢুকে পড়ায় আয়াত ভয়ে সিটিয়ে যায়। সবাই তাকে মাথা থেকে পা অবধি এমন ভাবে দেখছেন যেন একটা চিড়িয়াখানার জন্তু দেখছে। তাদের মধ্যে থেকে মায়ের সামনে এসে একজন মোটা ভুঁড়ি এবং রাজকীয় গোপধারী পুরুষকে বলতে লাগলো, এই যে সেই চোর। বলেছি না সাফন ভাইয়ের কাপড় পরে আছে, আবার বলছে সাফন ভাইয়ের স্ত্রী। হয়েছে, এবার তুমি চুপ করে থাকতে পারো। তাদের কথোপকথনে বুঝতে বাকি রইল না ইনি বাড়িওয়ালা। এই লোকটাকে সাফান মোটা ষাঁড় বলে। মানুষের চেহারা একটু ষাঁড়ের মতোই। গোলগাল মুখ, রাগে রাগে চোখ, ঠোঁটের উপরে রাজকীয় গোঁফ। মানুষের উচ্চতা খুব কম, কিন্তু বিশাল আকার দেহ। দেহ না ভুঁড়ি। লোকটি এগিয়ে এসে আয়াতের সামনে দাঁড়ান। তারপর রাগী কণ্ঠে বলে, তুমি কি এখানে কি করো? আমি কি? আমি কি? আমি সাফনের বউ। তোতলা নাকি? না, আমি তো জানি সাফন অবিবাহিত, ব্যাচেলর। কবে হলো তোমাদের বিয়ে? আঙ্কেল, আসলে আমরা কালকে পালিয়ে বিয়ে করেছি। হ্যাঁ, জি, পালিয়ে বিয়ে করেছি। আসলে আমাদের সম্পর্ক 4 বছরে। বাবা কাল জোর করে আমার বিয়ে দিতে চেয়েছিলেন। সাফন তো ভালো চাকরি করে না, তাই সাফনকে মেনে নেননি আঙ্কেল। কি করব বলুন, উপায় ছিল না আমাদের, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। আমার কাছে কোনো কাপড়ও নেই, তাই সাফনের কাপড় পরেছি। আমি বাধ্য করেছিলাম সাফওয়ানকে। এখানে সাফনের কোনো দোষ নেই। বলি কান্না করতে লাগলো আয়াত। আয়াতের কান্না রামিম সাহেব ব্যতীত যে কোনো মানুষকে গলে দেবার ক্ষমতা রাখে। আজাদ সাহেব আয়াতের মাথায় হাত রেখে নরম স্বরে বলেন, কিন্তু মা, কাজটিকে তুমি ভালো করেছো। তোমার মা বাবা কতই না কষ্ট করেছেন বলো। আঙ্কেল, যদি আমার হাতে উপায় থাকতো আমি কি এরকম করতাম বলুন? তবে আমার দৃঢ় বিশ্বাস বাবা মা ঠিক একদিন আমায় বুঝবে, দেখবেন। বলতে বলতে গলা ধরে এসেছে আয়াতের। আসলে কি রামিম সাহেব বুঝতে পারবে তাকে? যদি রামিম সাহেব বিয়ে দেওয়ার জন্য এতটা অস্থির না হতেন, তবে কি আজ এভাবে পালিয়ে আসতে হতো তাকে? মা, তুমি আমার সাথে আসো। আমার একটা শাড়ি আছে, ওইটা পরবে। নতুন বউ এভাবে টি শার্ট পরা মানায় না। এক আন্টির কথা ধ্যান ভাঙে আয়াতের। তারপর আন্টি আয়াতকে শাড়ি পরিয়ে দেন। আজ সবার জন্য কফি বানায়। একটা আড্ডার আমেজ তৈরি হয়। মায়া মুখ কালো করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আয়াতের বুঝতে বাকি নেই মেয়েটা তাকে চরম অপছন্দ করে। ঢাকার ব্যতিব্যস্ততার মাঝে কোনো অপরিচিত মানুষও এতটা আন্তরিক হতে পারে, এটা যেন কল্পনার বাইরে আয়াতের জন্য। মানুষগুলোকে মিথ্যে বলতে একদম ভালো লাগছে না তার, কিন্তু করারও কিছু নেই। নয়তো সাফওয়ানকে ঘচ্ছাড়া হতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ হলে দেখে সাফওয়ান হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। তুড়ি দিয়ে হাত নাড়িয়ে বলে, কি হলো এভাবে ক্যাবলাকান্ত এর মতো কি দেখছেন? তুমি অভিনেতা হলে কিন্তু ভালো নাম কামাতে পারতে, তা তো আমি জানি। কিন্তু মিথ্যে কথা না বললেই পারতে। কি করব বলুন? আপনার প্রেমিকা পুরো আটঘাট বেঁধে এসেছিল আপনার সুপ্ত প্রেমকে কলি থেকেই উঠিয়ে ফেলার জন্য। সরি, বাট আই হ্যাড নো চয়েস। কি? কিসের প্রেমিকা? ও আমার কেউ লাগে না? নেকা? জানি কিছু বুঝি না। ওখানে কেউ না থাকলে আমাকে কাকা চিবিয়ে খেত। আজীব, আমি তো ব্যাচেলর, তাই না? সত্যি সত্যি বিয়ে করলে এ বাড়িতে তুলবো কিভাবে? বিয়ে করে বউকে নিয়ে এই চিলি করে উঠবেন নাকি? আর উঠলো বলবেন, আমি দাঁড় নিয়ে আপনাকে দৌড়ানি দিয়েছিলাম, আমাকে তালাক দিয়ে দিয়েছে। ধন্য তুমি। ইফাদের সত্যি কপাল পুড়েছে। ইফাদের কথা শুনতে উজ্জ্বল মুখটা মিয়ে গেল আয়াতের। সাফান আয়াতের মুখ দেখে বুঝতে পেরেছে ইফাদের খোঁজ এখনো পায়নি। আয়াতের মন ভালো করতে বলল, আমি আজকে গ্রিল নিয়ে এসেছি, ভালো খেতে। এখনো গরম আছে, চলো খেয়ে নি। আমার খিদে নেই। এই দেখো, আমি এতদিন একা একা খেয়েছি, আজ তুমি আছো। আমি চাই না একা একা খেতে। চলো না প্লিজ। সাফানের জোরাজুরিতে না পেরে শেষমেশ খেতে হলো আয়াতকে। খাওয়া দাওয়া শেষে আয়াত বেডে আর সাফার নিচে বিছানা বিছিয়ে শুয়ে পড়ল। সারাদিন ক্লান্তি আর কাল রাত না ঘুমানোর জন্য সাফান শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কিন্তু আয়াতের চোখে যেন ঘুম নেই, মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। এপাশ ওপাশ ফিরে যখন ঘুমাচ্ছিল না, তখন উঠে ছাদে চলে যায় সে। ফোনে ইফাদের নাম্বার ডায়াল করতে ফোনটি অন্য পায়। বেশ কিছুক্ষণ বাজার পর কে ফোনটি রিসিভ করে। আয়াত হ্যালো বলতে শুনতে পায় একজন মহিলা কণ্ঠ। অপর পাশে মানুষটি বলে, হ্যালো, কাকে চান? আমি আয়াত। আপনি কে বলছেন? আপনি কি পেশেন্টের কেউ হন? পেশেন্ট মানে? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে আয়াত। তখন অপর পাশ থেকে শুনতে পায়,
আমি মেডিকেল হাসপাতাল থেকে বলছি। মোবাইলটি পেশেন্টের সাথে পাওয়া গেছে, কিন্তু ওনার যা অবস্থা, আমি মোবাইলটা আমার কাছে রেখেছি। পেশেন্ট বলতে কি হয়েছে ওর? উনি একটা ছোট অ্যাক্সিডেন্ট করেছে, দুটো বোন ফ্র্যাকচার হয়েছে, আজ দুদিন হয়েছে উনি এখানে অ্যাডমিট। ওনার সাথে কোনো আত্মীয় বা পরিবার কেউ আসেননি। আমি আজকে মোবাইলটা অন করলাম, তাদেরকে ফোন করলে জানাতে পারে। এটা কোন মেডিকেল? ঢাকা মেডিকেল। ও ভালো আছে তো? হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই, 1 মাসের মধ্যে নর্মাল হয়ে যাবে। ঠিক আছে। ও কি ঘুমোচ্ছে? হ্যাঁ, ওনার তো রেস্ট দরকার। বেশ, আমি কাল সকালে আসবো, আপনি ফোনটা রিসিভ করবেন প্লিজ। আচ্ছা। ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়ে সে। যেটা ভয় পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। ইফাত এত বড় একটা বিপদে ছিল, আর সে কিনা জানতই না, কি ভুলটাই না বুঝেছিল। সকাল হইতে ঢাকা মেডিকেলে যেতে হবে, নয়তো সত্যি দেরি হয়ে যাবে। সারা রাত দুশ্চিন্তায় কাটিয়ে দিল। ঘুম যেটুকু এসেছিল তাও পালিয়ে গেছে। না জানি ইফাতকে কি অবস্থায় দেখবে। সকাল 5টা, আজানের সাথে সাথে ঘুম ভেঙে গেল সাফওয়ানের। চোখ খুলতে বেডের দিকে চোখ পড়তে দেখলো আয়াত নেই। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। আশেপাশে চোখ ফিরে দেখলো না, মেয়েটি নেই। ব্যতিব্যস্ত হয়ে খুঁজতে লাগলে দেখতে পেল দরজার ফাঁক দিয়ে নীল শাড়ির আঁচল দেখা যাচ্ছে। তার মানে আয়াত ছাদে রয়েছে। মেয়েটি কি তবে রাতে ঘুমোয়নি? ধীর পায়ে ছাদের দিকে এগিয়ে গেলে দেখতে পায় বিষণ্ণ চিত্তে বাইরের দিকে তাকিয়ে রয়েছে আয়াত। সূর্যের প্রথম কিরণে দীপ্তময় মুখটা যেন বুকে যে লাগার ক্ষমতা রাখে। চুলগুলো হাওয়ার সাথে তাল মিলিয়ে আপন মনে উঠছে। গ্রিক গডেস অ্যাফ্রোডাইটকেও হার মানাবে এই মানবী সৌন্দর্য। নিজেকে সামলে গলা কাখারি দিয়ে জিজ্ঞেস করে, সারা রাত কি চোর পাহারা দিচ্ছিলে? ইফাত হাসপাতালে? কি? কাল রাতে ওর ফোন দিয়েছিলাম। ভারাক্রান্ত গলায় রাতের নাচের সাথে কথোপকথন সম্পূর্ণ বিস্তারভাবে বলল সাফওয়ানকে। চিন্তায় ভ্রু কুঁচকে আসে সাফওয়ানের। তাহলে ইফাতকে ভুল বুঝেছিলে এই 2 দিন? আয়াতের মাথায় হাত বুলিয়ে বলল, 7টার মধ্যে রেডি হয় না, মেডিকেলে যেতে আধা ঘন্টা লাগবে। জ্যামে না পড়লে মুখটা ভালো করে ধুয়ে নিও। এরকম জম্বি লোক দেখলে ভয় পাবে ইফাত। সাফওয়ান ভাই। আয়াত চেঁচিয়ে এলোপাথারি মারতে লাগলো সাফওয়ানকে। সকাল 8টা, জেনারেল ওয়ার্ডের সামনে দাঁড়ায় আছে আয়াত এবং সাফওয়ান। নার্স এই রুমেই প্রথম দেখে চলে গেছেন। বেড নাম্বার 13 এর সামনে দাঁড়িয়ে আসে তারা। ইভাত তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। পিঠের দিক থেকে মুখ দেখা যাচ্ছে না। চোখে পানি নিয়ে আস্তে করে পাশে বসে ইফাদের কাঁথা না সরিয়ে বলতে লাগলো, তুমি এতটা কেয়ারলেস কেন? তোমার কিছু হলে আমার কি হতো? কখনো কি আমার কথা ভাববে না? আমাদের তো সেদিন বিয়ে করার কথা ছিল। জানো, আমি লাল বেনারসি পরেছিলাম। ঠিক তুমি যেমনটা পছন্দ করো তেমন ভাবে সেজেছিলাম। অথচ দেখো কি হয়ে গেল। কথা বলবে না আমার সাথে? ওগো। আয়তে কথাগুলো শুনে অজান্তে বুকের বাঁ পাশে তীক্ষ্ণ ব্যথা অনুভব হতে লাগলো সাফওয়ানের। এমন তো হবার কথা ছিল না। তাহলে কেন এমনটা হচ্ছে? দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত সাফওয়ান ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। দমবন্ধ লাগছিল এই মুহূর্তে তার। অপরদিকে কথাবার্তা শেষে আয়াতের আকতি মিনতিতে পাশে শোয়া লোকটি ঘুম ভেঙে যায়। কথাটি সরিয়ে বলে, ওগো, কবে বিয়ে করবে আমায়? কাতা সরানোর পর রীতিমতো শক খায় আয়াত। চিকন চিপচিপে বডির একটি লোক সেখানে শুয়ে আছে, মুখ ভর্তি দাড়ি। চোখের নিচে কাটা ঘা যেন তার কুকামের সাক্ষী দিচ্ছে। কি আপনি? আমি শওকত। ইফাত কোথায় তাহলে? আমি কি জানি। 1 মিনিট। নাস, নাস, কোথায় আপনি? নাস দৌড়ে এলে জিজ্ঞেস করে, কি হয়েছে? এটা আমার ইফাত না। ইফাত কোথায়? মানে? মানে যার ফোন দিয়ে আপনার সাথে আমার কথা হয় উনি কোথায়? তিনি। ইনির কাছে আমি ফোনটা পেয়েছি। আরে শিওর? হ্যাঁ। এবারে তেড়ে এসে শওকতের কলার চেপে জিজ্ঞেস করে আয়াত, এই ফোন আপনার কাছে কিভাবে এলো? বলেন, নয়তো পুলিশে দেব। ওয়ার্ডের ভেতরে শোরগোলে সাফান দৌড়ে ভিতরে যায়। সেখানে যে দেখতে পায় আজ রীতিমতো একটা রোগা পটকা লোকে গলা ধরে ঝাঁকাচ্ছে। তাড়াতাড়ি আয়াতকে সেখান থেকে সরিয়ে আনে সাফওয়ান, নয়তো দেখা যেত লোকটা ওখানে অক্কা পেতে হতো। সকাল 9টা 30, একটা নাস্তার দোকানে মুখোমুখি বসে নাস্তা করছে সাফান এবং আয়াত। কারো মুখে কোনো কথা নেই। সাফান আপন মনে পরোটা ডাল খেয়ে যাচ্ছে, আর আয়াত শুধু পরোটা নাড়াচাড়া করছে। শওকত মোবাইলটা সিএনজিতে করে ইফাদের মিরপুর থেকে উত্তরে যাওয়ার পথে পকেট থেকে চামচে চুরি কেড়ে নেয়। অনেক আকুতি করে ইফাদের সাথে একই সিএনজিতে উঠেছিল সে। ইফাত নেমে যাওয়ার পর ভেবেছিল চোরাই বাজারে বিক্রি করলে ভালো দাম পাবে, কিন্তু সেটা হবার আগে রাস্তা পার হতে গিয়ে বাইকের নিচে চাপা পড়ে হাড় ভেঙে মেডিকেলে ভর্তি হয়। কানে ওই শোনার পর থেকে মুখটা শুকিয়ে গেছে আয়াতে। তার মানে ইফাত তার বাসার দিকে যাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, ইফাত মিরপুর এসো কেন আবার তার বাসার দিকে রওনা দিয়েছিল? এই 2 দিন সে একবারও খোঁজ নেয়নি আয়াতের। সাফান বেশ কিছুক্ষণ ধরে আয়াতের মুখের দিকে তাকিয়ে আছে। শুকনো ফ্যাকাশে মুখটা দেখতে একদম ভালো লাগছে না তার। হুট করে একজনকে ফোন করে জানিয়ে দিল, ভাই আজকে শরীরটা ভালো নেই, আজ অফিসে আসতে পারবো না, খুব জ্বর। একা মানুষ, কে দেখাশোনারও নেই। আচ্ছা আচ্ছা, রাখি। ফোনটা রেখে আয়াতকে বলো, বাসা চড়তে পারো? কেন? অবাক হয়ে আয়াত প্রশ্ন করলে উত্তরে সাফওয়ান বলে, উত্তরে যাব, হাতে 200 টাকা আছে। এসি বাসে নিতাম, কিন্তু আবার ফেরত বাসায় যেতে হবে তো, তাই বলছি, যাবে খারাটা বাসে? হুম, চলুন।
আমার কোনো সমস্যা নেই, উৎসাহিত হয়ে বলল আয়াত। যে বাবা সেই কাজ। বিল দিয়ে মরে যে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর বাস আসলো। ধাক্কাধাক্কি করে কোনো মতে একটা সিট জোগাড় করে দিল আয়াতকে সাফওয়ান। গন্তব্য এখন ইফাদের বাসা। বিকেল 5টা। বাড়ি পথে রওনা দিচ্ছে আয়াত এবং সাফওয়ান। আয়াতের চোখ থেকে না চাইতেও পানি পড়ছে। সাফওয়ান যাতে না দেখে তাই লুকিয়ে অন্যদিকে ফিরে পানি ফেলছে সে। প্রথমে ইফাদের বাড়ি গিয়েছিল। বাড়িতে তালা মারা। আশেপাশে লোকেরা জানে না তারা কোথায়। গতকাল সকালে নাকি ফুল ফ্যামিলি ব্যাগ বস্তা বেঁধে চলে গিয়েছে। প্রথমে অনেকবার ইশরাতকে ফোন করার চেষ্টা চালিয়ে কিন্তু ফলাফল শূন্য। তারপর সাফওয়ান তাকে বলে বাড়ি ফিরে যেতে। খুব সাহস করে শারমিন বেগমকে ফোন লাগায় সে। কিন্তু ভাগ্য এতটাই খারাপ, ফোনটা রামিম সাহেব ধরেন। হ্যালো, কে বলছেন? বাবা, আমি আয়াত। আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। আমি আয়াত নামের কাউকে চিনি না। প্লিজ বাবা, কথাটা শোনো প্লিজ। হ্যালো, হ্যালো বাবা, হ্যালো। রামিম সাহেব ঠাস করে ফোন কেটে দেন। এখন আর কোনো উপায়ন্ত না পেয়ে পুনরায় রওনা দিচ্ছে সাফানের চিলে কোঠায়। সিঁড়ি বেয়ে উঠতে সাফানে পা আটকে যায়। নিজের ঘরের দরজার সামনে আজাদ সাহেবের সাথে একজন মহিলার পুরুষকে দেখে মাথা যেন ফাঁকা হয়ে যায়। সাফানকে থেমে যেতে দেখে আয়াত অবাক হয়। আজাদ সাহেব তাদেরকে সিঁড়িতে দেখে বলে ওঠেন, ওই যে সাফান আর বোমা চলে এসেছে। সামনে দাঁড়িয়ে থাকা নারী তখন এগিয়ে এসে সাফানের সামনে এসে দাঁড়ায়। ঠাস করে সাফানের গালে থাপ্পড় লাগিয়ে দেয় এবং বলে, এত বড় হয়ে গেছো যে বাড়িতে না জানিয়ে বিয়ে অব্দি করে ফেলেছ। বাহ, এটা তোমার থেকে আশা করিনি সাফান। ইচ্ছে করছে। শোক, থামো, কি করছো? ওর ওয়াইফ আসে, আমরা ভেতরে যে কথা বলি, চলো। পুলিশটি মহিলাটিকে কোনো মতে শান্ত করে থামালো। অবস্থা বেগতিক দেখে আজাদ সাহেবও দাঁড়ালেন না। সাফান একটা ঢোক গেলে বলো, আপা ভেতরে যেয়ে কথা বলি প্লিজ। কথা বলার মতো কোনো পরিস্থিতি রাখছো? তাই তো বলি, 1 সপ্তাহ হয়ে গেছে, বাসে পা রাখো না কেন তুমি? প্লিজ দুলাভাই, বুঝান না। শোক, ভেতরে চলো, আমরা ভেতরে যে কথা বলি প্লিজ। সিনকেট করো না। বিকেল 6টা। মুখে মুখে বসে রয়েছে আয়াত এবং সোহাগ। সাফানের মুখে সব শুনে ফ্রুকুসকে তাকালো আয়াতের দিকে। আয়াত মাথা নিচু করে বসে রয়েছে। একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, এই মেয়েটাকে নিজের বাড়ি কোন আক্কেলে রাখলি তুই? প্রবলেম হয়েছে আমাকে বলতে পারতি, আমার বাসায় থাকতো। এখন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিনা বিয়েতে এক রুমে থাকাটা কি খুব ভালো দেখায়? আপা, পরিস্থিতি এমন ছিল যে তোমাকে জানানোর সময় পাইনি। এখন রাত 1টা 30। তোমার বাড়িতে ওকে নিয়ে কিভাবে যেতাম বলো? উপর থেকে প্রতিদিন নতুন ঝামেলা। কিন্তু তুমি তো অবুঝ না সাফওয়ান। একটা মেয়ে তোমার বাড়িতে আছে, ওকে তোর বাড়ি ফিরতে হবে। তখন লোকে নানা কথা বলবে। তখন সেটা হ্যান্ডেল কিভাবে করবে? আর ইফাদের খোঁজও তো জানো না। সোহাগ, শান্ত হও। রবিন একটা কথাও বলবা না। ওকে প্রশ্রয় দিতে দিতে এ অবস্থা করেছো তোমরা। তুমি আর মার প্রশ্রয়ে ও আজকে ঘর ছেড়েছে। সোহাগ সাফানের বড় বোন। সাফানের থেকে 4 বছরের বড় সে। ছোটখাটো গোলগাল মানুষটি সব দিকে ঠিক থাকলো, মাথাটা খানিকটা গরম। হাতে তৈরির সাথে সাথে মাথাটা তার গরম হয়ে যায় তার। রবিনের সাথে বিয়েটা হয়েছিল আজ থেকে 6 বছর আগে। এখনো বাচ্চা হয়নি তাদের। রবিন খুবই শান্তশিষ্ট একজন পুরুষ। সোহাগকে অসম্ভব ভালোবাসে সে। কিন্তু সোহাগের রাগকে প্রচুর ভয় পায়। সাফার অনেক চেষ্টা করেও যখন সোহাগকে থামাতে পারছে না, তখন আয়াত শান্ত এবং ধরা গলায় বলে, আপা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার এক বান্ধবীর বাসায় থাকতে চেয়েছিলাম, কিন্তু বাবা তাকে এতটা অপমান করেছে যে সে আমার সাথে কথাও বলতে চাচ্ছে না। বাবাকে ফোন করলে বাবা ফোন কেটে দিচ্ছেন। আপা, আমি কি করব বলুন? আমার কাছে টাকাও নেই কোনো হোটেলে থাকার মতো। ইফাত এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে? একটা মেয়ের ইমোশন নিয়ে এভাবে খেলার আগে ওর একবার বিবেকে বাঁধলো না? আপা, শান্ত হ। বিপি বাড়িয়ে ফেলবে তো। রাখ তোর বিপি। মেয়েটার মুখ দেখেছিস? ইস বেচারি। শুনো আয়াত, তোমার এই বোন আছে, তুমি কিছু চিন্তা করো না। কে বলেছে তোমার কেউ নেই? তুমি আমাদের সাথে খুলনা যাবে। সেখান থেকে আসার পর আমি নিজে আঙ্কেলের সাথে কথা বলবো। না চাইতে আয়াতে চোখ ভিজে আসে। নিজের কোনো ভাই বোন না থাকার কারণে বড় মনে কমতিটা সবসময় থাকতো আয়াতের কাছে। আজ যেন সেই জায়গাটা পূরণ হয়েছে সোহাগের জন্য। জোরে ধরে সোহাগকে। তাদের এই মধুর মিলন দেখে সাফান এবং রবিন হতবাক। এই না সোহাগ মাথা গরম করে অস্থির করে ফেলেছিল সবাইকে, অথচ এখন আবহাওয়া কি শীতল কি মধুর। রাত 10টা। নিজাতে আজ রান্নাবান্না করেছে সোহাগ, তাকে সাহায্য করেছে আয়াত। খাওয়া দাওয়া শেষে লুডো খেলা তাল তুলল রবিন। রবিন খুব মজার মানুষ। আয়াতের সাথে খুব ভাব হয়েছে তার। লুডো খেলা তাল তোলায় আয়াত নেচে ওঠে। তারা যখন লুডো খেলায় ব্যস্ত তখন সাফান আর সোহাগ ছাদে গিয়ে দাঁড়ায়। সাফান সোহাগকে জিজ্ঞেস করে, আপা, তুমি আর চেলিকোঠায় ভুলো পা রাখো না। আজ কি মনে করে? সোহানের বিয়ে করেছে বাবা। কবে বিয়ে? সামনের সপ্তাহে। মা খুব কান্না করছিল, বলেছে তোকে না নিয়ে যাতে বাড়ি না ফিরি। আমাদের একমাত্র ভাই তুই। ওর বিয়েতে তুই থাকবি না কিভাবে হয়? বাবা কি বলেছে? তার শেষ কথা ছিল। এখন কি আমার সাফানে পা ধরতে হবে আমার মেয়ের বিয়েতে আনানোর জন্য? বুঝলাম, কবে যাচ্ছে? কাল বিকেলে বাসে। ভাগ্যিস টিকিট কাটেনি, নয়তো আয়াতের জন্য টিকিট কাটতে সমস্যা হয়ে যেত। আয়াত যাবে নাকি? ওকে কোথায় রেখে যাবে? বাবাকে হ্যান্ডেল করতে পারবো তো?
সেটা আমি বুঝে নিব। এখন চল ওখানে যে দেখি কি করছে ওরা। সারা রাত লুডো আড্ডাতে কাটলো তাদের। কয়েক মুহূর্তের জন্য সকল চিন্তা যেন উবে গিয়েছিল আয়াতে। ছোটবেলা থেকে ঢাকা থেকে বের হয়নি সে। যখন খুলনা যাবার তাল উঠেছে সেও এক পায়ে রাজি খুলনা যাবে তাই। সাফান শুধু ফাঁকতালে আয়াতকে দেখছে। মুক্তের মতো হাসিটা তির্যক তীরের মতো বুকে যেয়ে লাগছে। সাফানের মুগ্ধ চাহনি সোহাগে চোখ এড়ালো না। পরদিন বিকেল 5:30। অফিস থেকে ছুটি নিয়ে আজ তাড়াতাড়ি বাসায় এসেছে। একটা ব্যাগ কিনে এসেছে আয়াতের জন্য, যাতে সেটায় আয়াতের জামাকাপড় গোছাতে পারে। আজাদ সাহেবকে বলে 4টার দিকে গাবতলীর দিকে রওনা দেয় তারা। জ্যাম কম থাকায় 1.5 ঘন্টায় পৌঁছেও যায়। বিকেল 4টার বাস। সোহাগরা অনেক আগে এসে পড়েছে। বাস উঠে প্রথম গোল লাগলো কিভাবে বসবে। সোহাগদের পুরো পরিবার যাচ্ছে, শ্বশুর শাশুড়ি, সোহাগের 2 দেবর, তাদের ওয়াইফ এবং বাচ্চারা। রবিনের বাসা সবাই জানে। আয়াত সোহানের বান্ধবী। ভাগ্যক্রমে আয়াত আর সাফওয়ান পাশাপাশি বসলো। সোহাগ যদিও বারবার আয়াতের পাশে বসতে চাইছিল, কিন্তু রবিন জিদ করায় সেটি আর হয়ে উঠল না। কেন জানে আজ বারংবার চাচ্ছিল যাতে আয়াতের পাশেই যেন সে বসতে পারে। আজকাল মেয়েটিকে বড্ড বেশি ভালো লাগতে শুরু করেছে। আগে যে এমনটা হতো না তা নয়, কিন্তু আগে যতবার এই খেয়াল মাথায় এনেছে ততবার বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের সুপ্ত আশাকে ধামাচাপা দিয়ে দিত। কিন্তু আজকাল বেহায়া মনটাকে নিয়ে যেন একদম পেরে উঠছে না। রাত 12টা। ফেরির জন্য দাঁড়িয়ে আছে বাসটি। বিগত 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, এখনো সিরিয়াল পায়নি। এদিকে বাসের সবাই ঘুমে বিভোর। বাসের হালকা ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল আয়াতের। একটা সুন্দর মিষ্টি গন্ধ নাকে এসে লাগছে। কানে কিছু ভিট হবার শব্দ পাওয়া যাচ্ছে। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে সে সাফানের বুকের উপর খাপটি মেরে ঘুমিয়ে রয়েছে। সাফানের হার্টবিটের শব্দ স্পষ্ট শুনছে। যখনই সাফানের কাছে আসে এই মাতাল করা মিষ্টি গন্ধটা সে পায়, হয়তো তার পারফিউমের গন্ধ। লোকটাকে কোনো কালে সহ্য হতো না আয়াতের, অথচ আজ এই লোকটাই বড্ড ভরসার জায়গা। এ লোকটা না থাকলে আজ কোথায় থাকতো কে জানে। আস্তে করে উঠে যেতে নিলে সাফানের ঘুম ভেঙে যায়। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কিছু লাগবে? ওহো, তাহলে? ঘুম ভেঙে গেছে। ফেতে উঠবে হয়তো বাস। আর কতক্ষণ? সকালের মধ্যে পৌঁছে যাব। ওহ, ঘুমিয়ে পড়ো। হুম বলে চোখ বন্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পর ঘুমের সাগরে তলে পড়ল আয়াত। সকাল 11টা। সাফানের বাড়ির সামনে সবাই। রীতিমতো মুখ হাঁ হয়ে আছে আয়াতের। বিশাল বাংলো টাইপ, দোতলা বাড়ি। খুলনার নামকরা চাল ব্যবসায়ী নিজামুদ্দিন চৌধুরীর ছেলে সাফওয়ান। আয়াতের হাঁ করা মুখটি বন্ধ করে দিয়ে সাফওয়ান বলে, মুখ খোলা রাখলে মাছি ঢুকে যাবে। আপনি তো বলেছেন আপনার আর্থিক অবস্থা ভালো নয়, তাহলে এসব কি? আমি তো বলিনি আমার বাবার আর্থিক অবস্থা ভালো নয়। বলেছি আমার আর্থিক অবস্থা ভালো নয়। এসব বাবার, আমার নয়। ভাগ্যিস আপনার সাথে বাবার কোনোদিন যোগাযোগ হয়নি। মাথায় করে রাখতো আপনাকে, তাই বুঝি? তাহলে শ্বশুর আব্বাকে বলে সত্যি সত্যি বিয়েটা সেরে নি। বলে টিপ্পনি কেটে ব্যাগ কাঁধে নিয়ে ভেতরের দিকে রওনা দিল সাফওয়ান। ভেতরে যেতে না যেতে একটি মেয়ে দৌড়ে এসে সাফওয়ানকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে গেল। মেয়েটি তখন সাফওয়ানকে ছেড়ে সামনে দাঁড়িয়ে বলে, তোমাকে কত মিস করেছি জানো? একটা যোগাযোগ করলে কি হতো? অন্না, তুই বড় হয়েছিস, এখন তুই আর বাচ্চা নেই, সবাই দেখতেছে তো। বিয়ে তো করলে তোমাকেই করব, তাই না? কে দেখছে তাতে আমার কিছু যায় আসে না। তোর মতো মেয়েকে আমি বিয়ে করব কে বলেছে তোকে? মানে আমার মতো মেয়ে মানে? আমি না বাল্যবিবাহের পক্ষপাতী না। এখন ছাড় আমাকে। আর একবার ধারে কাছে আসবি তো দেখিস কি করি। বলে অন্যার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সাফওয়ান। মেয়েটা 1 নম্বরে চিপকো। সম্পর্কে তার ফুয়াতো বোন। এখনো কলেজের গণ্ডি পার হয়নি, অথচ বিয়ের স্বপ্ন বুনছে। অন্যার এমন সাফওয়ানের সাথে ডলাডলি আয়াতের বিরক্ত লাগছে। তাতে দাঁত চেপে সহ্য করছে। সোহানার সাথে সোহাগ আয়াতের পরিচয় করিয়ে দিল। সোহানাকে সব খুলে বলতে একলাফে বলে উঠল, সত্যি করে বলো তো আপু, তুমি সত্যি সত্যি দাদাকে পছন্দ করো না? মানে মানে দেখো আমার দাদা ভাইটা ফুল একটা প্যাকেজ। ইনকাম কম কিন্তু মানুষটা ভালো। একটু রাগে কিন্তু ভালো শিল্পী। দেখতেও খারাপ না। তোমার সাথে কিন্তু খারাপ মানাবে না। আমি বলি কি, ইফাত ভাইকে ছেড়ে দাদা ভাইকে বিয়ে করে নাও। এই 2 দিনে কি আমার ভাইটাকে একটু ভালো লাগেনি? সাফন ভাই আর আমি অসম্ভব। আমার জীবন ইফাত না থাকলো উনি আর আমি সম্ভবই না। সারাটাক্ষণ ওনার সাথে আমার 36-এর আঁকড়া লেগে থাকে। জানো একবার শখ করে বলেছিলাম আমার একটা ছবি এঁকে দিতে। সে বলে কিনা আমার ছবি ক্যানভাসে তোলার অযোগ্য। ধুর, ওকে দিয়ে কিচ্ছু হবে না। আয়তের এখানে বেশ লাগছে। সাফানদের 51 পরিবার, লোকে লোকে ভরপুর। সাফানের মা সেলিনা বেগম খুবই নরম কিসামের মহিলা। এত আদরে মানুষও হয় তাকে না দেখতে মনে হতো না। আসার পর থেকে আয়াতের যত্নে কোনো কমতি রাখেননি। সাফানের বাবার সাথে এখনো পরিচয় হয়নি। সাফানের দিদুন এখনো বেঁচে আছেন। হোসনেহারা বেগম প্রচন্ড দাপটে মহিলা। সোহাগার তার স্বভাব পুরো এক। এছাড়া সাফানের 2 চাচা এবং এক ফুফুও এখানেই থাকেন। সাফানের ফুফু নিপা বেগম বিধবা। অন্না খুব ছোট থাকতেই তার বাবা মারা যায়। তখন থেকে নিপা বেগম এবং অন্না এখানে থাকেন।
নিপা বেগম প্রচুর খিটখিটে স্বভাবের একজন, সারাক্ষণ সবার কিছু না কিছু ভুল ধরবেই সে। সাফওয়ানের চাচিরা এক একজন এক এক রকম, একজন সারাক্ষণ রান্নাঘরে দিন কাটাইতো, আরেকজন ড্রেসিং টেবিলের সামনে। সাফওয়ানের অন্যবাদও 4জন কাজিনও রয়েছে, সব স্টুডেন্ট, মোটামুটি একটা বিশাল পরিবার। সবাই নিজাম সাহেবকে জমার মতো ভয় পায়। 4 বছর আগে সাফওয়ানের গ্রাজুয়েশন যখন শেষের পথে, তখন নিজাম সাহেবের ইচ্ছা ছিল সাফওয়ান যাতে ব্যবসার হাল ধরে, কারণ বাড়ির সব ছেলেদের মধ্যে সাফওয়ানই বড়। কিন্তু সাফওয়ানের ইচ্ছে ছিল আর্টিস্ট হওয়া, ব্যবসাতে বসে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিবে না বিধায় সে সেদিন ঘর ছেড়েছিল। সুহানা যখন সাফওয়ানের এই বাড়ি ছাড়ার গল্পটি বলছিল আয়াতকে, তখন আয়াতের নজর ছিল উঠানে বসে আড্ডারত সাফওয়ানের দিকে। লোকটার প্রতি সম্মান যেন আরো বেড়ে গেল আয়াতের। দুদিন পর সন্ধ্যা 7টা, আজ সুহানার হলুদ। আয়াতের কাছে পরার মতো কিছু ছিল না বলে সোহাগের একটি কাঁচা হলুদ জামদানি শাড়ি তাকে পরে দেয় সোহাগ। ঘন কালো চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের মালা পরিয়ে দেয়। হালকা সাজে আয়াতকে যেন সদ্য ফুটন্ত হলুদ গোলাপ লাগছিল। হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই সব মেয়েরা টেবিল সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। সেলিনা বেগমের হাতে যে অনেক কাজ, এখনো ফলের ডেলা সামনে যায়নি, কিন্তু মেয়েগুলো হয়েছে এমন যে তাদের খুঁজে পাওয়ার ভার। অগত্যার সামনে আয়াতকে পাবে, আয়াতের হাতে ফলের ডালা দিয়ে বললেন, মা, এটা একটু স্টেজে রেখে আয় তো। আচ্ছা আন্টি। এরপর আমার সাথে এসে একটু হলুদের ডালাও নিতে হবে। দেখ না, সবগুলো সাজতে বসছে, যেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যাবে। তোকে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে না সেজে। তুই আমাকে একটু সাহায্য কর মা, আর বেশি সময়ও নেই। আচ্ছা আন্টি, তুমি টেনশন করো না। বলে ফলের ডালা হাতে নিয়ে নিল আয়াত। বলে তো দিয়েছে ডালা নিয়ে যাবে, কিন্তু এত ভারী ডালা তার একার পক্ষে নেওয়া অসম্ভব। খুব কষ্টে স্টেজ অব্দি নিতেই যখন ডালা পরা পরা ভাব, অমনি কেউ একজন এসে ডালাটি ধরে নেয়। সেই পরিচিত মিষ্টি গন্ধ, মানুষটা আর কেউ না, সাফওয়ান। হলুদ পাঞ্জাবি, কালো মুজিব কোটে আর সাদা চুড়িদারে তাকে বেশ মানিয়েছে। হাতে কালো করে চুলগুলো কপাল ঢেকে দিয়েছে। যে কোনো মেয়েকে ফ্লার্ট করার ক্ষমতা রাখে সে। আয়তের হাত থেকে ডালা নিয়ে নিজে রেখে দেয় স্টেজের টেবিলে। পর মুহূর্তে বলে, যা পারো না, শুধু শুধু ভাব নিয়ে সেটা করার কি আছে? আমি তো তাও কাজ করার চেষ্টা তো করছি। আপনার হবু বউ অন্যের মতো আটা ময়দা সুজি ঘষাঘষি তো করছি না। এই মুখে মুখে তর্ক করবা না। কোথাও হেল্প করেছি ধন্যবাদ দিবে তা নয়। বেশ করেছি, কিসের হেল্প বলুন তো? সারাক্ষণ ঠেস দিয়ে কথা বলে সেটাকে হেল্প বলে না। আর যাই বলুক, তুমি আস্ত একটা ঝগড়ুটে। এখন আমি তো ঝগড়ুটে হবই। আসলে কি বলুন তো, আপনার অন্য আছে না? এই কি অন্য অন্য লাগিয়েছ? ও আমার ফুফাতো বোন, তাই বুঝি নেকা? বলে সেখান থেকে চলে যায় আয়াত। ইচ্ছে করে সাফনের সাথে বাদালো সে। আসার পর থেকে একবার আয়াতের খোঁজ নেয়নি। সে উপর থেকে যখন তার সাথে কথা বলতে গিয়েছে, আয়াত পিছনে লেগেই ছিল। আর সাফওয়ান তাকে কষ্ট দিয়ে গেছে। যদি তার অন্যার প্রতি দরদি না থাকে, তবে কেন কিছু বলছে না মেয়েটিকে? মনে মনে হাজারো বকাঝকা করেই যাচ্ছে সাফওয়ানকে। রান্নাঘর থেকে হলুদের ডালাটা নিয়ে না দেখে আপন মনে হাঁটতে হাঁটতে কখন যে নিপা বেগমের সাথে ধাক্কা লেগে যায়, সেদিকে খেয়ালে নেই আয়াতের। এদিকে ধাক্কা খেয়ে তার হাতে থাকা হলুদের ডালা নিচে পড়ে যায়। সব হলুদ নিচে পড়ে একাকার হয়ে যায়, সাথে নিপা বেগমের শাড়িতে খানিকটা হলুদ পড়ে। এমনি নিপা বেগমের মেজাজ তিরিগ্য থাকে, উপরে ওনার শাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আরো মেজাজ বিগড়ে যায় তার। ফুসফুস করে বলে উঠেন, এই মেয়ে, কানা নাকি তুমি? দেখে চলতে পারো না? সরি আন্টি, আমি সত্যি দেখিনি। তোমার জন্য আমার শাড়ি তো নষ্ট হলে, সাথে সব হলুদ নষ্ট হয় একাকার অবস্থা। এই মেয়ে, তোমার জন্য এখন আমার ভাতে যে হলুদটা লন্ডভন্ড হয়ে যাবে। অলক্ষণে মেয়ে। আন্টি, আমি এখনই হলুদের ব্যবস্থা করতে বলছি। হ্যাঁ নিপা, সামান্য হলুদই তো। আর হলুদ আছে রান্নাঘরে, তুমি ড্রেস বদলে নাও। শুধু শুধু সিন বানিও না, হলুদ শুরু হবে। আর তুমি আমার সাথে আসো মা। কি বলেন ভাবি? সামান্য হলুদ, এই মেয়ের জন্য আমার এত সুন্দর শাড়িটা নষ্ট হয়ে গেল। তার বেলায় তুমি এই মেয়েটার দোষটা দেখছো না? একটা বাইরে মেয়ের সামনে আমাকে বলছো আমি সিন বানাচ্ছি? আন্টি, দোষ আমি করেছি, ক্ষমাও চাচ্ছি। তাহলে কেন অহেতুক আন্টিকে কথা শোনাচ্ছেন? মুখে মুখে তর্ক করে যাচ্ছ? এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা, এই শিক্ষা দিয়েছে। বাবা মা তুলে কথা বলার পর আয়াত আর নিজেকে আটকে রাখতে পারলো না। যে কিছু একটা বলতে যাবে, অমনি পাশ থেকে সাফান বলে উঠলো, ফুফি, আয়াতের মা বাবা তাকে শিক্ষা দিয়েছে বিধায় সে এতক্ষণ নিজের দোষ না থাকা সত্ত্বেও তোমার কাছে ক্ষমা চেয়ে গেছে। একে ওর হাতে হলুদের ডালা ছিল, তবু তুমি ওর সামনে দিয়ে হাঁটছিলে। ও যদি না দেখে থাকে, তুমি কিন্তু ওকে দেখোনি, তাহলে ও যদি দোষ থাকে তবে তোমারও আছে। আর আজ সোয়ানারা হলুদ জেনো তুমি সিনক্রিয়েট করছো। মা এটা তোমাকে বলার পর তুমি উল্টো মাকে কথা শোনাচ্ছ। তাহলে বেশি দোষটা কার বলো? আজকাল বাইরে মেয়ের জন্য আমাকে তোরা কথা শোনাচ্ছিস? বেশ, আমি থাকবি না এ হলুদে। বলে নিপা বেগম যেতে লাগলে নিজাম সাহেব যেখানে উপস্থিত হয়। নিজাম সাহেবকে সবাই জমের মতো ভয় পায়। ওনার এক হুঙ্কারি সব ঠান্ডা করার জন্য যথেষ্ট। ওনাকে দেখে সাফওয়ান আর কথা বাড়ায় না, কারণ সে জানে তার কোনো কথা তার বাবা পছন্দ না। তখন নিপা বেগম তার কাছে এসে সব বললে সে বলেন, তোমার বয়স তো কম হয়নি নিপা।
যাও শাড়ি বদলে আসো। আর সেলিনা, তোমার সময় জ্ঞান সে কমে গেছে সেটা আমার জানা ছিল না। 8টা বাজতে 15 মিনিট বাকি, 15 মিনিটে অনুষ্ঠান শুরু হওয়া চাই আমার। ভাইজান আপনি যা বলা হলুদের অনুষ্ঠানের পর শুনবো। নিজাম সাহেবের হুঙ্কার যেন ওষুধের মতো কাজ করেছে। নিপা বেগম ফুসফুস করতে করতে ভেতরে চলে গেলে। নিজাম সাহেবের চেহারাটাই পুরোনো দিনের দারোগা টাইপ। উনি আয়াতকে যখন দাঁড়াতে বলে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালেন। আয়াত ভয়ে ঢোক গিলা শুরু করলো। আয়াতের বয়স সাফওয়ানের চোখ এড়ালো না। যে বাবার সাথে বিগত 4 বছর কথা বলেনি, আজ আয়াতের জন্য বাবা পুনরায় আয়াতের সামনে দাঁড়ালো সে। দীর্ঘণ্ঠে বলল, আব্বা ওর দোষ নেই, ইচ্ছে করে ফুপুর গায়ে হলুদ ফেলেনি। তোমার থেকে আমার বয়স এবং অভিজ্ঞতা 30 বছর বেশি, তাই তোমার কাছে শুনতে হবে না কি ভুল কি ঠিক। আর আমি ওর সাথে কথা বলতে চাচ্ছি, তোমার সাথে না। কিন্তু ইটস ওকে সাফওয়ান ভাই। জি আঙ্কেল বলুন। তুমি কি সোহানা বান্ধবী? জি। কেন? কিভাবে বন্ধু তোর সাথে? কলেজের মাধ্যমে। ওর সাথে এক কলেজে অনার্স করেছি। তাহলে তুমি আমার মেয়ের মতো। এখন যা ঘটেছে এটা এই বাড়ির হরহামেশার কাহিনী। নিপার কথায় কিছু মনে করে না। ওর মেজাজটা একটু খিটখিটে। এমনি মানুষ ভালো। তোমার সাথে আমার পরিচয় হয়নি। তোমার নাম জানি কি? আয়াত। বা সুন্দর। বাবা কি করে? বাবা রিটায়ার্ড মেজর জেনারেল। আর্মি নাকি? আমার বেশ কিছু বন্ধু আছে আর্মিতে, তারাও রিটায়ার্ড করছেন। কাল বিয়েতে আসবে। যাক, তোমার কোনো সমস্যা হলে শিলিনাকে জানিও। আর নিপার কথায় কিছু মনে করো না। জি আঙ্কেল, আপনি টেনশন করবেন না। নিজাম সাহেব কথা বলে চলে যাবার পর যেন জাফর আর হায়াত হাঁপ ছেড়ে বাঁচলো। ভেবেছিল নিজাম সাহেবের হাতে এই বুঝে ধরা খেল। নিজাম সাহেব এত ভালো ব্যবহার করবে এটা যেন কল্পনার বাহিরে। জাফর যেই না আয়াতকে কিছু বলতে যাবে, অমনি ভেঙচি কেটে হাঁটা দিল সে। যা বাবা, আমি কি করলাম? হতবাক দৃষ্টিতে আয়াতে যাবার পথে তাকিয়ে থাকলো সাফওয়ান। এই মেয়ের কখন কিসের মুড হয় সেটা হয়তো সে নিজেও জানে না। রাত 3টা। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 12টার উপর বেজে গিয়েছিল। তারপর সব গুছাতে গুছাতে 1:30 বেজে গেছে। তাই যে যেখানে জায়গা পেয়েছে ঘুমিয়ে পড়েছে। খুব ক্লান্ত লাগছে আয়াতের। মেজাজটা ভীষণ খারাপ। অন্না মেয়েটা সাফানের পিছনই ছাড়েনি। সারাক্ষণ চিংগামের মতো লেগেছিল। সাফানেরও দোষ ছিল। এত সাজের ঘটার কি ছিল? দূর, এখন ঘুমানো দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে ঘুমাবো কোথায়? সোহাগ আপু বলল সোহানার রুমে যেতে, কিন্তু সোহানার রুমে শ্বাস ফেলবার জায়গাটুকু নেই এখন। আচ্ছা, ছাদে গেল তো মন্দ হয় না। ধীর পায়ে বালিশ হাতে রওনা দিল আয়াত। গন্তব্য ছাদ। সাফানদের ছাদটি বেশ বড়। মাজা অব্দি রেলিং। একপাশে ফুলের টবের সারি। গোলাপের গন্ধে ম করছে ছাদটি। অন্য পাশে বিশাল দোলনা। দোলনায় বালিশটা রেখে রেলিং এর দিকে চলে যায় সে। বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে তার। গাড়ি ঘোড়ার কৃত্রিম শহরে পাওয়া গেল এই মুক্ত বাতাসটা পাওয়া যায় না। নিরবতার আকাশটা আজ জ্যোৎস্নায় আলোকিত। তুমি এখানে কি করছো? হুট করে কারো কথা শুনে আঁতকে উঠল আয়াত। বাড়ির প্রতিটা জীব ঘুমন্ত। এই মাঝরাতে কারো ছাদের আসার কথা না। পেছনে ফিরে যেন বুকে ঢেউ খেলে যায় আয়াতের। ছাদের আলোতে তুলি হাতে পুরুষটিকে ঠিক যেন গ্রিক দেবতা জিউসের ন্যায় লাগছে। এত সুন্দর পুরুষ হয় বুঝি? সাদা পাঞ্জাবি, তাতে রঙের লেগে আছে। চুলগুলো বাতাসে উন্মাদনা দোলা খাচ্ছে। সামনে দাঁড়ানো পুরুষটিকে যে আর কেউ নয়, সে যে সাফওয়ান। লোকটা প্রতিটা কাজ আজকাল উন্মাদনা পরশ দিচ্ছে আয়াতকে। আয়াতকে হাবলার মতো হা করে তাকিয়ে থাকতে দেখে অনেকটা অস্বস্তির মাঝে পড়েছে সাফওয়ান। তুড়ি দিয়ে তাকে পুনরায় জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি করছো? হ্যাঁ? কি হ্যাঁ? ঘুমাওনি কেন? ও এবার কাছে যেয়ে যাকে জিজ্ঞেস করে, এই মেয়ে নেশা করছো নাকি? হ্যাঁ? ও কি হয়েছে? এভাবে কি দেখে যাচ্ছ? আপনাকে দেখছি। মুখ ফসকে বলে নিয়ে জিভ কেটে বসে। তারপর সামলে নিয়ে বলে, না মানে, আপনার যে ছাদ দেখছি এত রাতে। তো কি করব? আপনার বউ অন্না বারবার গায়ে পা তুলে আমার ঘুম ভেঙে দিয়েছে। তাই ছাদে এসেছি। আপনি কি করছেন শুনি? আমার ওই সব মামারা ঘুমোচ্ছে, তাই ছাদে এসেছি কাজ করতে। ছবি আঁকছিলেন বুঝি? না, তুলি হাতে মাটি খুঁড়ছিলাম। এভাবে বলেন কেন? সোজা প্রশ্নে সোজা উত্তর দিলে কি হয় আপনার? সকালে উঠে যদি তোমাকে আর আমাকে একসাথে এখানে দেখে বুঝতেছো কি হবে? আমি ভোরে চলে যাব। আহারে কি ভোরে ওঠা মানুষ আমার! তাহলে আপনি চলে যাবেন? কি বুদ্ধি! আই নো। আচ্ছা, কি আঁকছিলেন? দেখানো যাবে না, সিক্রেট। আহ, সাফন ভাই দেখান না। উফ, জিদ করো না। এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তোমাকে প্রথম দেখাবো। সত্যি তো? প্রমিস? প্রমিস। বলে আয়াতকে কোনো মতে সামাল দিল সাফওয়ান। আয়াত আর জিদ না করে যে দোলনা গিয়ে বসলো। পেন্টিংটা ডালা দিয়ে হাত ধুয়ে আয়াতের পাশে গিয়ে বসে সে। সাফওয়ান ভাই, ভালোবাসায় বিশ্বাস ভাঙার কষ্টটা খুব দুঃসহনীয়। আচ্ছা, আপনি কোনোদিন কাউকে ভালোবাসেননি? উদাস চিত্তে শান্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয় আয়াত। হঠাৎ আজ এই প্রশ্ন? এমনি শুনেছি কষ্ট না পেলে শিল্পী হওয়া যায় না। কথাটা যথাযথ পরীক্ষার বৃথা চেষ্টা করতে পারে। আমি ভালো শিল্পী নই, এবার বুঝে নাও। আমি বাড়ি ফিরে যাব সাফওয়ান ভাই। হঠাৎ ইফাত কথা রাখেনি। তাই বলে দেউলিয়ার ঘোরার মানে হয় না।
বাবা মারবেন, বকবেন, মেনে নিব। বাবা হয়তো এখন রেগে আছেন, হয়তো থাকবেন, কিন্তু দোষটা আমার, তাই না? আমি যদি নিজের দোষ মেনে ক্ষমা চেয়ে নিই, আমার মনে হয় উনি ক্ষমা করে দিবেন। যাক, ঘটে সুবুদ্ধির উদয় হয়েছে। বেশ, আর তো 3 দিন এরপর তোমাকে বাসায় দিয়ে আসবো তাহলে। থ্যাংক ইউ। আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই 6 দিন আমার জীবনের শ্রেষ্ঠ 6 দিন। এই 6টা দিন না থাকলে আপনাকে হয়তো সারা জীবন অসহ্যের কাতারেই রাখতাম, তাই বুঝি? আমাকে এত অসহ্য লাগতো তোমার, তাই নয় কি? আপনি বলেন, এই 4 বছর আপনার সাথে আমার পরিচয় একবার ভালো ব্যবহার করেছেন? অন্যের সাথে এর চেয়ে মিষ্টি করে কথা বলেন আপনি। হিংসা হচ্ছে বুঝি? বয়েই গেছে। খুনসুটিতে কখন যে সকাল হয়ে গেছে টের পায়নি তারা। ভোরের প্রথম কিরণে মুগ্ধ নয়নে আয়তের দিকে তাকিয়ে আছে সাফওয়ান। এতটা স্নিগ্ধ মেয়েটাকে সারা জীবন নিজের কাছে রেখে দিতে ইচ্ছে করছে। আয়াত উঠে নিচের দিকে চলে যাবার সময় পিছু ডাকে সাফওয়ান। শান্ত স্বরে জিজ্ঞেস করে, তুমি কি এখন ইবাদের জন্য অপেক্ষা আছো? জানি না, আজকাল তার আনাগোনা আমার হৃদয়ে বন্ধ হয়ে গেছে। তাকে নিয়ে কোনো স্বপ্ন বলি না ভাবনারা। হয়তো অপেক্ষার পর আর গুনতে চায় না বেহারা মনটা। যদি কেউ নতুন করে বন্ধ হৃদয়ের দরজায় কারা নাড়ে তবে? এবার আর অন্ধ হয়ে দরজা খুলব না। কাঠখড় পুরাতে হবে কিন্তু। তাহলে কড়া নাড়ার সুযোগ দিচ্ছ? বাবার হৃদয়ের দরজায় কড়াটা আগে নাড়তে হবে। বাবা দরজা খুলে আমন্ত্রণ জানালে আমার কোনো সে নেই। যা, যা একটু বন্ধুরা চান্স দিত তাও হবে না। হা হা হা। থাকেন, আমি যাই। বলে রুমের দিকে হাঁটা দিল আয়াত। আর তা যাওয়ার পানে একদৃষ্টিতে তাকে আছে সাফওয়ান। 2 দিন পর আজ সোহানের বিয়ে। কমিউনিটি সেন্টারে বিয়েটা হবে। সাফওয়ানের অন্যান্য কাজিনদের সাথে আয়াত লাইনে দাঁড়িয়েছে বরের গেট ধরতে। নিজাম সাহেব প্রচুর নামি দামি লোকদের একজন বিধায় আত্মীয়রা এবং গেস্টদের অভাব নেই। সবাইকে গোলাপ জলে ছিটা দিয়ে বরণ করছে আয়াতটা। হুট করে একজন গেস্টের দিকে গোলাপ জল ছিটাতেই হাত আটকে গেল তার। গেস্ট আয়াতকে নিপুণ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে। আয়াতের চোখে পানি ছলছল করছে। এভাবে তার সাথে দেখা হবে এ যেন মানতে পারেনি সে। মনে অজান্তে মুখ ফসকে বেরিয়ে গেল আয়াতের, বাবা তুমি এখানে? রামির সাহেব কড়া নজরে তার দিকে তাকিয়ে রয়েছেন। তার চোখে কৌতূহলের ছাপ ফুটে উঠেছে। এত মেহমানের মাঝে নিজের রাগও প্রকাশ করতে পারছে না। শারমিন বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে তোলে। 1 সপ্তাহ মেয়েকে না দেখে অস্থির মনটা আজ শান্ত করছেন। আয়াত মাকে কাছে পেয়ে পাগলের মতো কাঁদছেন। মা মেয়ের এমন মিলন সবার চোখ এড়ালো না। সাফানের পরিবারের লোকেরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু অনুষ্ঠান বিদায় কোনো প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না। রামিম সাহেব উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম ওই লাফাঙ্গার সাথে পালিয়ে আমার মুখে চুনকালি লেপে দিতে বিয়ে টিয়ে করে ফেলেছো, কিন্তু এখানে তোমাকে দেখবো তা আশা করিনি। তা কোথায় তোমার গুণধর বয়ফ্রেন্ড কাম হাজবেন্ড? আয়তের মুখে যেন তালা পড়ে গেল। কি বলবে বুঝেই পাচ্ছিল না। অমনি পেছন থেকে সাফান আয়তের নাম ধরে ডেকে ওঠে। কাছে এসে ধীর কণ্ঠে বলে ওঠে, স্টেজের কাছে যাও, মা তোমাকে খুঁজছে। ও, তাহলে এই সেই ছেলে? কড়া কণ্ঠে প্রশ্নটি ছুড়ে দেন রামিম সাহেব। সাফওয়ান হতবাক দৃষ্টিতে রামিম সাহেবের দিকে একবার আরেকবার আয়াতের দিকে তাকাচ্ছে। মনে হাজারো প্রশ্নরা ভিড় করছে। আয়াতকে ইশারা করলে আজ ইশারাতে জানায় বাবা মা। সাফওয়ান পারলে সেখান থেকে দৌড় মারে, কিন্তু আয়াতের মুখের দিকে তাকিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। রামিম সাহেব এগিয়ে এসে সাফওয়ানের সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বললেন, তোমাকে দেখে ভদ্রবাড়ির ছেলে মনে হচ্ছে, কিন্তু তুমি এমন একটি কাজ করার আগে একবার এটা ভাবলে না একটা পরিবারে কতটা অসম্মান হয় যখন বিয়ের কোণে বিয়ে থেকে পালিয়ে যায়? যাকগে, আমার মেয়ে তো আমার কথা একবার ভাবলো না। পালিয়ে আসলো তোমার সাথে। তা সুখে রাখতে পারছো তো তাকে? নাকি এখনো তোমার বাবার টাকাতে খাওয়াচ্ছ তাকে? আঙ্কেল, আমার কথা একটিবার শুনুন। কি শুনবো? সেদিন তোমার মেয়ে তোমার মুখে চুনকালি মেখে এমন চলে যাবে, তারপর আমি তোমার কথা শুনবো। শারমিন চলো, আমি নিজামকে পরে সব বুঝিয়ে বলবো। রামি সাহেবের চোখ ছলছল করছে। শারমিন বেগমের হাত ধরে বেরিয়ে যাচ্ছিলেন, তখন নিজাম সাহেবের মুখোমুখি হন তিনি। সাফানের যা ভয় ছিল সেটাই হয়েছিল। একে তার কোনো কথা রামিম সাহেব শুনতে রাজি নন। উপরে তিনি নিজাম সাহেবের বন্ধু মহলের একজন। যদি নিজাম সাহেবের কানে একবার যায় যে সে তার বন্ধুর মেয়েকে নিয়ে পালিয়েছে, খুব বড় ঝামেলা হয়ে যাবে। উপরে রামিম সাহেব ভাবছেন সাফওয়ানই সে যার জন্য তার মেয়ে পালিয়েছে। কপালে ঘাম জমতে শুরু হয়েছে তার। এখন কি করবে তা জানা নেই। আয়তের দিকে তাকালে দেখতে পায় তার চোখে অশ্রুরা ভিড় করেছে। ছলছল নয়নে দাঁড়িয়ে আছে সে। সাফওয়ান শিউর সে সামনের আসনের বিপদকে দেখতে পাচ্ছে না। একটা বড় নিঃশ্বাস ফেলে আয়াতের হাত নিজের হাতে মুঠিতে নিল সে। যা হয়ে যাক, এই মেয়েটাকে আর কষ্ট পেতে দিবে না সে। রাত 12টা। বসার রুমে মুখ শক্ত করে বসে আছে নিজাম সাহেব। অন্য সভায় রামিম সাহেব এবং শারমিন বেগম বসা। সেলিনা বেগম একই মেয়েকে বিদায় দিয়ে দুঃখের ভেতরে আছেন। এক কোণে সাফওয়ান আয়াতের হাত নিজের হাতে মুঠো করে দাঁড়িয়ে আছে। রামিম সাহেব তখন নিজাম সাহেবকে সব খুলে বলেন। তখন অনুষ্ঠানের খাতিরে ওই মুহূর্তে তিনি মৌনতা বজায় রাখেন আর রামিম সাহেবের কাছে অনুরোধ করেন যাতে তিনি আজ রাত এখানেই থাকেন। ব্যাপারটা খোলাসা না হওয়া অবধি রামিম সাহেবের যাওয়াটা ঠিক দেখাবে না।
আয়াতের মাঝে রামিম সাহেব এবং শারমিন বেগমের সাথে হাজারোবার কথা বলার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। নিজাম সাহেব একবার একটু নড়েচড়ে বসে সাফওয়াককে জিজ্ঞেস করেন, তুমি কি এই মেয়েকে পালা থেকে নিয়ে পালিয়েছিলে? জি বাবা। তোমার কি বিয়ে করেছো? বাবা। আগে আমাদের পুরো কথাটা শুনেন, বিয়ে করেছো কিনা? না। অথচ একসাথে থাকতে? জি। ছি ছি, এই শিক্ষা আমি তোমাকে দিয়েছি, টাকায় যে এই উন্নতি হয়েছে তোমার। আঙ্কেল, সাফন ভাই এর দোষ নেই। ওর সাথে আমি পালিয়েছি, কিন্তু ও আমার সাথে পালায়নি। এই মেয়ে, তুমি চুপ থাকো। আমি আমার ছেলের সাথে কথা বলছি, আর কি আবল তাবল বলছো তুমি? আপনি আমার উপর চিল্লান। ওকে বকছেন কেন? ও কি করেছে? তুমি একে দোষ করেছো, উপরে সাফাই গেছো। রামি সাহেব নিজাম সাহেবকে শান্ত করতে বললেন, শান্ত হও। তো ছেলের প্রতি আমার কোনো আপত্তি ছিল না, শুধু বেকার ভিতায়। কে বেকার? আমার ব্যবসায় যোগ দিবে না বলে ঘর ছেড়েছে 4 বছর, আর্টিস্ট হবে। সামান্য একটা চাকরি করে ঢাকায়, আর আর্ট করে ছবি বেচা খায়। তাহলে আজ যে বলতো সে কাজকাম করে না, হয়তো এইসব আমার মতো তারও চোখে কাজের পর্যায়ে পড়েনি। তাহলে তো কথাই নেই। দেখো, ওরা একে অপরকে যেহেতু ভালোবাসে, একসাথে 1 সপ্তাহ আছে, তাই ওদের বিয়েটা করে দেওয়াই বেটার। রামি সাহেবের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পোলটি আয়াত এবং সাফানে বজ্রপাত ঘটালো। নিজাম সাহেব আমতা আমতা করে বলে, কিন্তু তোর তো ওকে অপছন্দ ছিল, এখন নেই। ছেলে স্বাবলম্বী, আমার মেয়েকে ভালোবাসে, আর কি চাই আমার? দুই পরিবার সম্মানের ব্যাপার। ঠিক আছে, তাহলে সামনের শুক্রবার এদের বিয়ের আয়োজন করি। এত দ্রুত? আমি তো আরে, একটা বিয়ের লোকজন তো আছেনই, আর তুইও লোকজন ডেকে নে, পরে ঢাকা আবার অনুষ্ঠান করে নিস। সাফওয়ান তাদের গাড়ি থামাতে বাদ সাধলো, লাভের লাভ কিছুই হয়নি। এখন সব উপর আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। রামিম সাহেব আয়াতের মাথায় হাত বুলিয়ে তাকে আদর করলেন, পরে সাফওয়ানকে জড়িয়ে ধরলেন। দুই পরিবার বিয়ের কথায় খুব খুশি। আয়াতের নিজের চুল ছিঁড়তে মন চাইছে, কেন সাফওয়ানের সাথে বডিগার্ডদের সামনে পালাতে হলো। আর এখন যদি তারা বলে খায়নি, আসলে ঠিক তার উল্টো, তাহলে ঝামেলা বাড়বে বই কমবে না। রাত 3:30। ছাদের এক মাথা হতে অপর মাথা পাচারি করে যাচ্ছে আয়াত। সাফানের আসার কথা, অথচ সে এখন আসছে না। ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিতে। এমন ডেড এন্ডে এসে পৌঁছেছে যে এর আগের পথের কোনো হদিস তার কাছে নেই। কাঁধে কারোর স্পর্শ পেতে লাফিয়ে উঠেছে। পেছন পেরে দেখে মুখ কাছামুচি করে দাঁড়িয়ে আছে সাফওয়ান। রাগে কণ্ঠে বলে ওঠে, এই আপনার আসার সময় হলো? কি করতাম? কাজিনটা সারা নাম নিচ্ছিল না। জানি জানি, আপনার অন্যা তো মরা কান্না লাগিয়েছে। এখন মেইন পয়েন্টে আসি, কি প্ল্যান? কিসের? এই বিয়ে ভাঙার? আই ডোন্ট নো। মানে, আপনি না জানলে কে জানবে? কি দরকার ছিল ওই সময় বাবার সামনে আসার? এটা মোটা আমার দোষ না। আমি তো না হয় বাবাকে কি বলবো বুঝছিলাম না, কিন্তু তুমি কেন তোমার বাবাকে বুঝালে না? আপনার কি দরকার ছিল ঢাকায় যে স্বাবলম্বী হবার? ও, এখন আমার দোষ? ওকে ফাইন, যা একটু ভেবেছিলাম বিয়েটাকে ক্যাচে দেবার চেষ্টা করবে, এখন মনে হচ্ছে অযথা। না না, যাবেন না। সরি সরি, এবার বলুন কি প্ল্যান? প্ল্যান আপাতত এইটাই যে আমাদের বিয়ে করতে হবে। কি? হুম। তারপর 6 মাস পর আমরা ডিভোর্স আপিল করব। দেখো, বিয়ে আমাদের এমনিও করতে হবে, অমনিও। তাই অহেতুক কষ্ট না করে ট্রায়াল ম্যারেজ করে নি। আর দেখো, এই উপায়ে আমাদের পরিবারের মানুষগুলোও খুশি। কতদিন পর তোমার বাবা মা তোমাকে কাছে টেনে নিয়েছে বলো? পরে ডিভোর্স ফ্যামিলি রাজি না হলে? আরে 6 মাস বহুত সময়, কিছু একটা প্ল্যান করে নিব, নো টেনশন। বিয়েতে চিল করো, এটাই এখন সবচেয়ে বড় টেনশন। আপনার ফুফু পারলে আমাকে চিবিয়ে খায়, আর অন্যও তো বিয়ের দিন না বিষ খাইয়ে দেয়। উফ। আয়াত, সত্যি সত্যি বিয়েটা করলে কি খুব খারাপ হবে? মানে? সাফওয়ান তখন আয়াতের কাছে এসে ওর মুখটা হাত দিয়ে আলতো করে ধরে, তারপর ধীর গলায় বলে, দেখো, তোমায় কোনো আশ লাগতে দিব না জীবনে। সুখে রাখার সব রকম চেষ্টা আমি করব। একটাবার বিশ্বাস করে দেখো। আয়াত হা করে সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা সত্যি বলছে? কি হচ্ছে এসব? ঠিক তখনই পিছন থেকে হাসির আওয়াজ শুনতে পায় সাফওয়ান। তাড়াতাড়ি আয়াতকে ছেড়ে একটু দূরে দাঁড়ায় সে। আয়াতও খানিকটা অস্বস্তির মাঝে পড়ে যায়। পেছন থেকে সাফওয়ানের কাজিনরা ফাজলামি স্বরে বলতে থাকে, ভাই 1 সপ্তাহ ওয়েট কর, বুঝতেছে তো সইতেছে না, কিন্তু ঘরে সিনিয়র সিটিজেনদের অভাব নাই। আমাদের বদলে তারা দেখলে আরেকটা দঙ্গযজ্ঞ বাধাই দিবে। ওদের হয়ে গেলে যা না, আয়াতের সাথে আমার কথা আছে। প্রচন্ড বিরক্ত স্বরে সাফওয়ান বলে ওঠে। কাজিনদের ভেতর প্রণয় নামের ছেলেটি তখন বুকে হাত দিয়ে মজার ছলে বলতে থাকে, আহারে, আমাদের সেলিম আনার কলি। এই জালেম দুনিয়া তাদের ভালোবাসার পথে বাধা হয়ে গেছে। এজন্য বলে প্রেমেরই নাম বেদনা। থাপড়া না খাইতে চাইলে ভাগ এখান থেকে, আমি 10 অব্দি গুনবো। থাক, আপনি রুমে যান, কালকে আবার সোয়ানা বউপাত। এখন না ঘুমালে পরে কালকে কষ্ট হবে। আমি রুমে যাচ্ছি। ঠিক আছে। সাফানের সাথে কথা বলে আয়াত নিচে নেমে যায়। রুমে শ্বাস ফেলানোর মতো জায়গা নেই, কিন্তু কিছু করার নেই। এখানে ঘুমোতে হবে আয়াতের। সারা রাত এপাশ ওপাশ করেই কাটালো সে। ঘুমে ছিটা বিন্দু আসলো না চোখে। মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তখন সাফওয়ানের কথাটা কি সে সিরিয়াসলি বলেছে, নাকি কাজিনরা চলে আসাতে
কথা ঘুরবার জন্য বলেছে। উফ, আর ভাবতে পারছে না বিয়েটা হয়তো সত্যি করতে হবে। 3 দিন পর বিকাল 4টা, হলুদের শপিং এ সাফওয়ানের পুরো পাল্টনের সাথে আয়েত এবং শারফিন বেগম বেরিয়েছেন। শুধু অন্না এবং নিপা বেগম আসেননি। নিপা বেগম আয়াতকে কিছুতে পছন্দ না, আর অন্না সে তো তার এত বছরের ক্রাশ কাম লাভের বিয়ে হয়ে যার দুঃখে বাঁচছে না। এই 3 দিন এক মুহূর্তের জন্য সাফওয়ান এবং আয়াত একে অপরের সাথে কথা বলতে পারেনি। যেটুকু পেরেছে সেটা শুধু ফোনে। তার সাফওয়ানের ফোন তার কাজিনদের হেফাজতেই ছিল। আয়াতের মাথায় জট লেগে আছে। ইচ্ছে হচ্ছে সাফওয়ানের মাথা পাঠিয়ে দিতে। কেন তার মোবাইল কাজিনদের কাছে রাখতে হবে? গত নয়, মনে হচ্ছে জেলা সব লোক এসে হাজির হয়েছে। দোকানে সকালে শাড়ি সিলেকশনে যখন ব্যস্ত, তখন আয়াত এক কোণে বসে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে ব্যস্ত। কেন যেন সবকিছু এলোমেলো লাগছে। সাফানকে যে তার জীবনসঙ্গী হিসেবে অপছন্দ এমন কিছু না। এই শপিং, হলুদ, কাবিন, এই ব্যাপারগুলো মন্দ ঠেকছে না, কিন্তু মনটা বড্ড অশান্ত হয়ে আছে। এমন তো হবার কথা ছিল না। ঘটনাগুলো খুব দ্রুত করছে। সাফানের প্রতি এলোমেলো অনুভূতির অস্বস্তিগুলো তাকে বারবার শিহরিত করছে। এই অস্বস্তিগুলোর নাম তার অজানা। একে এই অজানা অনুভূতিগুলো তাকে গ্রাস করছে। উপর থেকে ভয় হচ্ছে যদি পুনরায় বিশ্বাসের বদলে অবিশ্বাস এসে ধরা দেয়, তখন নিজেকে সামলানো খুব কষ্টদায়ক হয়ে পড়বে। কাঁধে কার স্পর্শ পেলে মাথা তুলে তাকায় সে। সাফওয়ান তার সামনে কৌতূহলী দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আয়াতের ছলছল নয়ন সাফওয়ানের বুকে চিনচিনে ব্যথা সৃষ্টি করছে। কেন জানি এই মেয়ের কান্না সাফওয়ানের মাঝে অসহায়ত্বের অনুভূতি জাগায়। কিছুতে নিজেকে ঠিক রাখতে পারে না তখন। কিছু বলতে যাবে তার আগে সেলিনা বেগম আয়াতকে ডেকে উঠে শাড়ির সিলেকশনের জন্য তার মতামত যে দরকার। বেশ কিছু শাড়ি একের পর এক তার উপর ট্রায়াল করে শেষমেশ একটি কাঁচা হলুদ শাড়ি সিলেক্ট করা হয় হলুদের জন্য। এবার বিয়ের শাড়ির পালা। ভারী ভারী কাঁথা, বেনারসি একত্রে করা হয়েছে। আয়াতের ধৈর্যের বাঁধ ভাঙতে লেগেছে। এমনি ভারী কিছু তার ভালো লাগে না। উপর থেকে এখানে আরত লাগিয়েছে জমকালো শাড়ির। তখন একাতি সিম্পল লাল টকটকে শাড়ির উপর মিহি কাজের একটি শাড়ি এগিয়ে দিল। শাড়িটি দেখে সেলিনা বেগমের প্রথম বাক্য, এটা তো অনেক সিম্পল রে সাফু, তোর এটা ভালো লেগেছে? আমার বউ তো সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর ওর ওজন দেখছো? তুলো সাইজের একরত্তি মেয়ে এই ভারী শাড়ির নিচে ভেটকে পরে থাকবে। আমার তখন বউ শাড়িতে খোঁজা লাগবে। এটাই ঠিক আছে। আয়াত, এটা পরে আসো তো। মনে মনে বেশ শান্তি লাগছে আয়াতে। শাড়িটা আয়াতেরও বেশ ভালো লেগেছিল, কিন্তু মুরব্বীদের সামনে হবু বউ পক পক করবে, ঠিক মানাবে না। আয়াত যখন শাড়িটি পরে সামনে আসে, মুখ যেন হা হয়ে যায় সবার। উজ্জ্বল লাল রঙের মেয়েটিকে অস্পরার চেয়ে কম লাগছে না। গায়ের রঙের সাথে রংটি মিশে আছে। এত সাধারণ শাড়ি ও যে কাউকে এতটা সুন্দর করে তুলতে পারে তা আয়াতকে না দেখলে বোঝার উপায় ছিল না। সাফানের চোখ আয়াতের মধ্যে আটকে গেছে। শাড়িটাতে আয়াতকে মানাবে এটা তার কল্পনায় ছিল, কিন্তু এতটা অপরূপ লাগবে এটা কল্পনার বাইরে ছিল। যেন ফুটন্ত লাল গোলাপ তার সামনে দাঁড়ানো। সবার মিটি মিটি হাসি আর খোঁচার জন্য তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল সে। এখনো হার্টবিট বেড়েই রয়েছে তার। সাফানের চোখে আয়াতের প্রতি অনুভূতিগুলো একজন মানুষের সূক্ষ্ম। চোখ এড়ালো না। রাত 10টা, খাবারের পরে ছাদের কোণায় দাঁড়িয়ে আছে সাফওয়ান। পরিস্থিতির শিকার হয়ে বিয়ে তো করছে, কিন্তু ইফাত নামক বাধাটা এখনো রয়ে গেছে। ইফাদের ফোন অফ, যোগাযোগের উপায় পাচ্ছে না। বন্ধুদের জানিয়ে দিয়েছে যাতে ইফাদের খোঁজ পেলে তাকে জানানো হয়। এত দ্রুত এত কিছু হচ্ছে, আয়াতের উপর কতটা মানসিক চাপ পড়ছে সেটা সাফওয়ানের অজানা নয়। ছাদের কোণায় দাঁড়িয়ে হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত। তখন পেছনে কারোর উপস্থিতি অনুভব করে সে। পেছন ফিরতে দেখে রবিন দাঁড়িয়ে রয়েছে তার সামনে। মুচকে এসে প্রশ্ন করলো, কিছু বলবেন দুলাভাই? পরশু তো শালামশাইয়ের হলুদ, 3 দিন বাদ বিয়ে। আয়াতকে বলেছো কতটা ভালোবাসো? ভালোবাসো মানে কি যে যা তা বলছেন দুলাভাই? এটা পরিস্থিতির টানাপোড়েনের কারণে করতে বাধ্য হচ্ছে। আসলে কি তাই শালামশাই? বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি একটু ভালোবাসো না আয়াতকে? চোখ বন্ধ করলে মেয়েটা তোমার ভাবনায় বিচরণ করে না? মেয়েটা চোখের পানি তোমাকে একটু বিচলিত করে না? এটা স্বাভাবিক নয় দুলাভাই। মেয়েটা আমাকে ভরসা করে। ওর ভালো মন্দ খবর রাখাটা আমার দায়িত্ব। সত্যি কি তাই সাফওয়ান? আচ্ছা, এটা কেন মনে হচ্ছে তুমি তাকে ভালোবাসো না? কারণ 1 বা 2 সপ্তাহ একসাথে থাকলে কারোর প্রতি মায়া জন্মাতে পারে, ভালোবাসা নয়। ইটস জাস্ট ইনফ্যাচুয়েশন। মায়া না থাকলে কারোর প্রতি ভালোবাসা জন্মায়? আচ্ছা সোহাগার, আমার কাহিনী তো কি তুমি ইনফ্যাচুয়েশনের থিওরি দিবে? একবার দেখায় ওর প্রতি ভালো লাগা তৈরি হয়, তারপর ভালোবাসা। আজ ওর সাথে 6 বছর ধরে সংসার করছি, এখনো ওকে ততটাই ভালোবাসি। এটাও কি মায়া? শালামশাই, ভালোবাসা বলো কিংবা ভালো লাগা, সবকিছুতে মায়াটার গুরুত্ব অনেক বেশি। একটা থাকে শর্ট টাইম, একটা সময় কেটে যায়। আরেকটা হলো গভীর মায়া, যার গন্তব্য ভালোবাসা, বিশ্বাস, সম্পর্ক। আমার যা বলার বলা হয়ে গেছে। তুমি নিজে অন্তরাত্মাকে জিজ্ঞেস করো আয়াতের প্রতি মায়াটা ঠিক কেমন। কথাগুলো চুপচাপ সাফওয়ান শুনছিল। রবিনকে এই জন্য সাফওয়ানের খুব বেশি
ভালো লাগে, কারণ সঠিক সময়ে সঠিক উপদেশ দেওয়াটা লোকটির বড় গুণ। আয়াত নামক নারীটি সাফানের প্রতিটি চিন্তায় বিচরণ করে। তার হাসি ছেলে মানুষে সাফওয়ানকে আনন্দ দেয়। সারাক্ষণ মেয়েটির আশেপাশে থাকলে মানসিক প্রশান্তি লাগে। মনে হয় যেন অপূর্ণ হৃদয় পূর্ণতা পাচ্ছে। তার চোখের পানি সাফওয়ানের ভেতরে রক্তক্ষরণ করতে সক্ষম। এই অনুভূতিগুলো কি শুধুই মায়া? মনের এই এলোমেলো ভাবনাগুলোকে সাজাতে পারছে না সাফওয়ান। এখন মনকে শান্ত করতে হলে একটি ওষুধ আছে, তা হলো পেইন্টিং। নিজের এলোমেলো চিন্তাগুলো কাগজে তুলতে পারলে হয়তো মন শান্ত হবে। অপরদিকে সোহানা রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে আয়াত। অনেকক্ষণ পর নীরবে একটু নিজের জন্য সময় পেয়েছে। এতক্ষণ আত্মীয়দের ভেতরে থাকতে থাকতে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। কফি। পাশ ফিরে তাকালে দেখে সোহাগা সোহানা দাঁড়িয়ে রয়েছে। মুচকে সে তাদের হাত থেকে কফি নিল আয়াত। পিনপত নীরবতা। বাড়িতে আয়াত এবং সাফওয়ান ব্যতীত এই তিনটা মানুষ তাদের সম্পর্কে সত্যতা জানে। আয়াতের নিজের কাছে প্রচুর অস্বস্তি লাগছে। ফট করে সোহানা বলে উঠে, ইফাত ভাইয়ের সাথে তোমার রিলেশনটা কিভাবে শুরু হয়েছিল আয়াত আপু? সোহানা প্রশ্ন প্রথমে খুব অপ্রীতিকর অবস্থায় পড়ে যায় আয়াত। তারপর ধীর কণ্ঠে বলতে থাকে, ইফাত আমার সিনিয়র ছিল। ওর সাথে প্রথম দেখা আর্ট গ্যালারির সামনে। আমার এক বন্ধু দুলাভাই আর্ট গ্যালারি ম্যানেজমেন্টে ছিলেন। তখন এক্সিবিশন দেখবো বলে সবাই একসাথে গিয়েছিলাম। আরো একটি কারণ ছিল, সেটা হলো সাফন ভাইয়ের এক্সিবিশন দেখা। ওনার ছবিগুলো যখন ফেসবুকে দিত আমি পাগলের মতো ফলো করতাম। উনি যে আমাদের ক্যাম্পাসের এটা আমার জানাই ছিল না। তারপর কি, এক্সিবিশনে গেলাম। সেদিন ছিল 25শে বৈশাখ। গ্রীষ্মে ফাটা দুপুরে প্রিয় আর্টিস্টের এক ঝলক দেখতে যাওয়া। কিন্তু ভাইয়ের যা পার্ট, সে আমাদের সামনে আসছে না। বলেন উনি নাকি ছোটখাটো আর্টিস্ট। তুমি বলো সোহানা, উনি কি ছোটখাটো আর্টিস্ট? কি ট্যালেন্টেড? ওনার সুবাদে ইফাদের সাথে দেখা। সাফান ভাইয়ের সাথে পরিচিত হওয়ার লোভে ইফাদের সাথে পরিচিত। ফ্রেন্ড না ওনার। তারপর দেখা হতো, কথা হতো। আমাকে সাফান ভাইয়ের ডিটেলস বলতো। এভাবে ভালো লাগা, তারপর ভালোবাসা, রিলেশন। তুমি কি ইফাত ভাইকে ভালোবাসতে নাকি দাদা ভাইকে? সোহানের প্রশ্নে থতমত খেয়ে যায় আয়াত। কি উত্তর দিবে তা জানা নেই তার। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে বলে, আমি ইফাতকে ভালোবাসতাম। তুমি আমাকে কনভিন্স করছো নাকি নিজেকে? সাফান ভাইকে আমার আর্টিস্ট হিসেবে ভালো লাগে। থাকে না পছন্দের আর্টিস্ট, নায়ক, গায়ক। সত্যি কি তাই আয়াত? তোমরা আমাকে কনফিউজ কেন করছো? তুমি ইফাদা সাফানের মাঝে কনফিউজ কেন হচ্ছ আয়াত? নিজের মনকে জিজ্ঞেস করো, এই 4 বছরের ইফাত তোমার ফিলিংস, তোমার ভালো লাগাগুলোকে কতটা দাম দিয়েছে? তোমাদের রিলেশনে কমিটমেন্ট ব্যাপারটা কি সত্য ছিল? আর তোমারে কি ইফাতকে ইফাত হিসেবে ভালো লাগতো নাকি সাফানের বন্ধু হিসেবে? এখনো দেরি হয়নি আয়াত, নিজেকে প্রশ্ন করো। কাকে তুমি ভালোবাসো? কাকে তুমি বিশ্বাস করো? কার সাথে থাকলে তোমার মনে হবে তোমার কাছে সারা পৃথিবী রয়েছে? তোমার এই মনটা সবকিছু বলে দিবে তোমাকে। সোহাগের কথাগুলো প্রচন্ড ভাবাচ্ছে আয়াতকে। বেড়ে এপাশ ওপাশ করতে করতে আর না পেরে ছাদের উদ্দেশ্যে রওনা দেয় আয়াত। দরজা খুলে সিঁড়িতে যেতে মনে সে যেন হাওয়ায় ভাসছে। কিছুক্ষণ করে খেয়াল করে দেখে কেউ তাকে কোলে করে ছাদের সিঁড়ি বাইছে। রাতের অন্ধকারে লোকটির মুখ দেখতে পাচ্ছে না আয়াত। ছাদে নিয়ে লোকটি তাকে কোল থেকে নামালে আয়াত দেখতে পায় পরিষ্কার জ্যোৎস্নায় আলোকিত ফুলে মিষ্টি গন্ধ। জ্যোৎস্নায় মাতাল করা পরিবেশে ভিতরে সত্তাটাও বারবার উন্মাদনে মেতে ওঠে। আরো মাতাল করে তুলছে পাশে থাকা মানুষটি। মানুষে যে আর কেউ নয়, সাফওয়ান। তার শরীরে মাতাল করা গন্ধটি আয়াতকে জানান দিয়েছে মানুষটি যে সে। জ্যোৎস্নার আলোতে মানুষটিকে একটি জীবন্ত নেশার স্তূপ মনে হচ্ছে। লোকটি সবকিছুতে মাতাল করে দেবার ক্ষমতা রাখে। এমনভাবে হা করে থাকলে মাছি ঢুকে পড়বে তো। সাফানের কথায় বেশ লজ্জা পেয়ে গেল আয়াত। প্রচন্ড কাটা ভাষায় বলল, রাত বিরাতে মানুষকে ধুমধাম কোলে নিয়ে নিচ্ছেন, কিডন্যাপ করে ছাদে আনছেন, মতলব কি শুনি? ইচ্ছে হলো। বলা তো যায় না, দেখা যাবে রাতের অন্ধকারে ধূপধাপ করে পরে দাঁত ভেঙে ফেলবে। আমি কিন্তু বাবা ফুকলাবো বিয়ে করব না। বয়ে গেছে আপনাকে বিয়ে করতে আমার। চেষ্টা করে দেখো, আমি আটকাবো না। তবে বিয়ে তো আমাকেই করতে হবে। মুসকে এসে ছাদের রেলিং এ গিয়ে বসে সাফওয়ান। আয়তের কাছে আজ যেন অন্য সাফওয়ান উপস্থিত। লোকটার মাঝে কি এমন আছে যা চুম্বকে নিয়ে আকর্ষণ করে তাকে? নীরব রাতে মৃদু হাওয়ায় জ্যোৎস্না বিলাস বুঝি এমনই হয়। নীরবতা ভেঙে আয়াত বলে উঠে, সাফওয়ান ভাই সেদিন বলেছিলেন। কথাটি শেষ হতে না হতেই হ্যাঁচকাটানা আয়াতকে নিজের কাছে নিয়ে আছে সাফওয়ান। ঠোঁটে হাত দিয়ে বলে, হুশ, বড্ড বেশি কথা বলো। চিচি পোকার ডাক শুনতে পাচ্ছ? রাতে নীরবতা সাক্ষী দিচ্ছে তারা। আজ যদি একটু বেয়া হই তুমি কি রাগ করবে? সাফানের দিকে একরাশ বিস্ময়ে নিয়ে চেয়ে আছে আয়াত। আজ তার চোখে নেশা কাজ করছে। এ যেন অন্য সাফওয়ান। সাফানের চোখে তাকাতেও ভয় হচ্ছে তার। এ চোখে যে হাজারো ভালোবাসা, মায়া, পণের নেশা আয়াতকে বাসিয়ে তলে দিতে সক্ষম। এ চোখের ঘোর। সাফওয়ানের কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইলে সে আরো কাছে টেনে নেয় তাকে। কানে মুখ লাগিয়ে ধীর নেশা কণ্ঠে বলে, একটা গোপন কথা আছে শুনবে? সাফানের চোখে চোখ রেখে
ঘোরের মধ্যে উত্তর দেয় আয়াত, বলুন। আরো নেশাযুক্ত কণ্ঠে বলে ওঠে সাফওয়ান, এই বেহায়া আমি যে তোমার প্রেমে পড়ে গেছি গো। কখন, কিভাবে জানি না, তবে আমার প্রেম প্রেম জেগেছে। বিয়ের পর হয়তো ভালোবাসাটা হয়ে যাবে। আপনি জানেন তো কি বলছেন? জানতাম না, এখন জানি। আমার যে আর প্রেমের উপর ভরসা হয় না সাফওয়ান ভাই। আমি যে বড্ড এলোমেলো হয়ে রয়েছি। আমার এলোমেলো জীবনকে সাজিয়ে দিতে পারবেন কি? আমি আপনার জীবনে কি মেল খাই? জীবন তো তোমার যেমন এলোমেলো, আমারও যে একই রকম। একে অপরেরটা না হয় সাজালাম। এবার তোমায় ভালোবাসতে হবে না, শুধু আমায় ভালোবাসার অধিকারটা দিও। বলে চোখের সামনে চুলগুলো সরিয়ে দিল। আর সাফওয়ানের চোখে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে আয়াতের। বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে লোকটিকে। জ্যোৎস্নার আলোতে আয়াতের মুখখানে এক টুকরো চাঁদের ফালি লাগছে সাফওয়ানের কাছে, যার চোখে ঠোঁটে আফিমের চেয়েও মারাত্মক নেশা। দু হাতে আলতো করে মুখটি ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। আয়াতে কাঁপা কাঁপা ঠোঁট যেন আরো ঘোরের মাঝে ফেলে দিচ্ছে তাকে। আজ একটু বেহায়া হতে কি খুব দোষ হবে? দুই উষ্ঠযুগলের মাঝে দূরত্ব মিটিয়ে নিজের পিপাসা মিটাতে ব্যস্ত হয়ে পড়ে সাফওয়ান। নিজের ঠোঁটের উপর আরেক জোড়া উত্তপ্ত ঠোঁটের ছোঁয়া পেতে অজানা আবেশে নিজেকে হারিয়ে ফেলে আয়াত। অজান্তে হাত জোড়া সাফওয়ানকে আঁকড়ে ধরে। অজান্তে চোখ বেয়ে রোনাজলের আগমন ঘটে। আজকের রাতটি যেন সাফওয়ান এবং তার অনুভূতিগুলো মিশ্রণে সাক্ষী। কিছু সময় পর সাফওয়ানের ঠোঁট তার ঠোঁট জোড়াকে ছেড়ে দিলে আয়াতের হুঁশ ফেরে। এতক্ষণ যেন একটি ঘোরের মাঝে ছিল সে। ঘোর কেটে যেতে আবারও হাজারো পথের ভিড় জমে আয়াতের মনে। আবেশে বসে ভুল করছে না তো সে। এক মুহূর্তে দেরি না করে দৌড়ে বেরিয়ে যায় সে। সাফওয়ানের হতভম্ব চোখে তা যাওয়ার পানে তাকিয়ে থাকে। দুদিন পর সকাল 11টা, হলুদের অনুষ্ঠান ধুমধাম করে অনুষ্ঠিত হবার পর এখন অপেক্ষা কালকের বিয়ের। এই 2 দিন আয়াত না পাতে সাফওয়ানের সামনে আসেনি। সাফওয়ান হাজারো বার তার সামনে যাবার চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ হয়নি। অনুতাপ এবং একরাশ অভিমানে ভেতরটা তীব্র আগুনে দগ্ধ হচ্ছে সাফওয়ানে। তবে কি আয়াত এখনো ইফাতকে ভালোবাসে? এখনো সে ইফাদের অপেক্ষা আছে। তবে সাফওয়ানের ভালোবাসার সামান্যতম মূল্যটি তার কাছে নেই। পনের ডাকে সাফওয়ানে হুঁশ ফিরে। তোকে বড় মা নিচে যেতে বলছে তো, এখন কেন? আরে কে জানে এসেছে, তোকে খুঁজছে, যা না। আচ্ছা, বেশি বকিস না। নিচে যেতে দেখে সেলিনা বেগমের সাথে হাসি মুখে একটি ছেলে কথা বলছে। ছেলেটির পিঠ তার দিকে, তাই মুখটি দেখতে পাচ্ছে না। সাফওয়ান নিচে নামতে সেলিনা বেগম বলে ওঠেন, সাফওয়ান চলে এসেছে। ছেলেটি পেছন ফিরতে আকাশটা ভেঙে পড়ে সাফওয়ানে। সামনে দাঁড়ানো শ্যামবর্ণের লম্বা চিপচিপে গরনের ছেলেটি যে আর কেউ নয়, ইফাত। মুসকে এসে টিটকারি স্বরে বলে ওঠে, বিয়ে করছিস, দাওয়াতও দিলি না সাফওয়ান। এই বুঝি আমাদের বন্ধুত্ব। বেলা 12টা, মুখোমুখি বসে আছে আয়াত এবং ইফাত। আজ 2 সপ্তাহ পর ইফাতকে দেখছে সে। একরাশ ঘৃণা আয়াতের চোখে ফুটে উঠেছে। কোথায় ছিল সে যখন সারারাত কাজে অফিসে বাইরে এক কাপড়ে তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে? কোথায় ছিল সে যখন পুলিশের থানায় জেলে যাবার ভয়ে মিথ্যে বলতে হচ্ছিল? কোথায় ছিল সে যখন বাবা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল? থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হতো তখন। এখন যখন মনটাকে স্থির করে ফেলেছে, এখন কেন তার আগমন ঘটল? আয়াত, তুমি নাকি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, তা এখন কি করছো? 2 সপ্তাহ ভালোবাসা উবে গেল। আরে বাবা, একটা জমির কাজে ইমিডিয়েটলি সিলেটে বাবার সাথে যেতে হয় আমাকে। মোবাইল হারিয়ে যাওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তাড়াহুড়ো করে ফিরে এসেছি তোমার জন্য। এসে শুনছি জাফানের গলায় ঝুলে গেছো তুমি। এই তোমার লয়ালিটি, এই তোমার ভালোবাসা। মুখ সামলে কথা বলে ইফাত। এতদিন পর আমি কেমন আছি না জিজ্ঞেস করে তুমি আমার কাছে জবাব দিতে চাইছো? কি সামলাবো? আমার জিএফ আমার বন্ধুকে কাল বিয়ে করতে যাচ্ছে, আর আমি কিনা এখানে তোমার সাথে প্রেমালাপ করব? আচ্ছা, কেমন আছো? তুমি কি আদৌ জানো এতদিন আমার কিসের মধ্য দিয়ে যাচ্ছিলাম? তুমি কি আদৌ জানো আমি তোমাকে খুঁজতে তোমার বাসা অব্দি পর্যন্ত গিয়েছিলাম? ইশরাতকে পাগলের মতো ফোন করেছি তোমার বন্ধুতে। যে চোর ফোন চুরি করেছে সে হসপিটালে ভর্তি ছিল, তাকে তুমি ভেবে দৌড়ে গিয়েছি। এখন তুমি কিনা আমার লয়ালিটি নিয়ে প্রশ্ন করছো? কি রাইট আছে তোমার? আমি লয়াল নই, রাস্তার মেয়ে, যে কিনা যখন যে পুরুষ পায় তার গলায় ঝুলে পড়ে। কাঁপাবা কণ্ঠে বলতে লাগলো আয়াত। ইফাত তখন আয়াতকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলতে লাগলো, জানো তো কতটা ভালোবাসি তোমায়। সাফওয়ান যদিও আমাকে সব বলেছে, তবু তোমাদের বিয়ের কথাটা শুনে পাগল পাগল লাগছিল। সরি বাবু, আর হবে না, সরি। এই দৃশ্যটি একজনের চোখ এড়ালো না। সেদিন রাতের উত্তর আজ তার কাছে পরিষ্কার। শুধু দুজন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় ব্যক্তি হয় কি লাভ? সাফওয়ান আর দাঁড়িয়ে সেখান থেকে প্রস্থান করে। বিয়ের দিন সন্ধ্যা 7টা। বরবেশে স্টেজে বসে আছে সাফওয়ান। ইফাত বিয়েতে উপস্থিত, কিন্তু কালকে দুপুরের পর আর সাফওয়ান তার সামনে যায়নি। বুকের ব্যথাগুলো তীব্র হয়ে যাচ্ছে তাকে দেখলে। কাজী সাহেব তার কাছে বিয়ের সব কথা বলে জিজ্ঞেস করে, আপনি কি বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন, কবুল। তখন প্রণয় কানে কানে এসে কিছু একটা বলে সাফওয়ানকে। পরের কথাটা শুনে সাফওয়ান বলে ওঠে, সত্যি? হুঁ, মাত্র শোনা বলো।
কাদের সাহেব পুনরায় একই কথা বললেন। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। মুচকে এসে সাফওয়ান বলে ওঠে, কবুল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। ইফাত এক কোণে দাঁড়ে ম্লান হাসি এসে বেরিয়ে যায়। রাতের একা আকাশে আজ তাকে একাই হাঁটতে হবে। নিজের সামান্য দায়িত্বহীনতার জন্য সবচেয়ে দামি জিনিস সে হারিয়ে ফেলেছে। আয়াতের প্রতি তার ভালোবাসাটা বুঝি অনেক বড় ফাঁক থেকে গেছে। তাই তো আজ সে অন্য কারোর হয়ে গেছে। সেদিন তাই স্পষ্ট তাকে ফিরিয়ে দিয়েছিল আয়াত। সেদিন, জানো তো কতটা ভালোবাসি তোমায়। সাফান যদিও আমাকে সব বলেছে, তবুও তোমাদের বিয়ের কথাটা শুনে পাগল পাগল লাগছিল। সরি বাবু, আর হবে না, সরি। নিজে থেকে ইফাতকে সরিয়ে একটু দূরে দাঁড়ায়। ইফাতের চোখে চোখ রেখে বলে, সেদিন যখন আমার তোমাকে সব থেকে বেশি দরকার ছিল, তুমি তখন আমার পাশে ছিলে না ইফাত। ফোন হারিয়েছিল, কিন্তু পৃথিবীর উপর থেকে ফোন তো শেষ হয়ে যায়নি। অথচ তুমি আমাকে একটাবার জানাওনি। আমি পাগলের মতো তোমায় খুঁজেছি। আমি তোমাকে দোষ দিব না ইফাত। তোমার সাথে সেই মুহূর্তে যেটা জরুরি মনে হয়েছে তুমি করেছো, কিন্তু আমি তোমায় আর ভালোবাসি না ইফাত। এতদিন আমি কনফিউশনে ভুগেছি। কেন আমি বারবার সাফন বা এর প্রতি আকৃষ্ট হচ্ছে। আজ আমার কাছে সেটা পানির মতো পরিষ্কার। আমি তাকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। থ্যাংক ইউ আমার সামনে আবার আসার জন্য। নয়তো আমি নিজের মনকে বুঝতেই পারতাম না। ভাবতাম ভুল করছি, কনফিউজ থাকতাম। কিন্তু আজ আমার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। তুমি অনেক ভালো একটা মানুষ। আজ যদি তোমার সাথে আবার জড়িয়ে পড়তাম, তবে সেটা তোমার বা আমার কারোর জন্য ভালো হতো না। কারণ আমি তোমার স্বচ্ছ থাকতাম না। আমার মনে তো এখন অন্য কারো রাজত্ব। আমাকে ক্ষমা করে দে ইফাত। আই এম সরি, আই এম সরি। কিন্তু আমি সাফন ভাইকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। সরি। বর্তমান ইফাতের চোখ বারবার ভিজে যাচ্ছে। সে যে আজ নিঃস্ব, তবে একটা সান্ত্বনা আয়াত তাকে ঠকায়নি। তার কাছে নিজেকে স্বচ্ছ রেখেছে। এখন মন তো কখন কাকে নিজের সিংহাসনে বসে দেয় কেউ জানে না। রাত 12টা। খুব তোড়জোড় করে শেষমেশ পাশের ঘরে ঢোকার সুযোগ পেল সাফওয়ান। ঘরে ঢুকে দেখলো মোমের আলোয় ঘরটাকে নতুন বউয়ের ন্যায় সাজানো হয়েছে। খাটটা পুরো সাদা আর লাল গোলাপের মোড়া। এর মাঝে লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে এক রূপবতী বসা। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উপসে পড়ছে। রূপবতীটি যে সাফনের মায়াবতী, যার নেশা আজকাল সে মত্ত থাকে। ধীর পায়ে আয়াতের পাশে গিয়ে বসে। সাফনের উপস্থিতি আয়াতের হার্টবিট বাড়িয়ে তুলছে। দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে তার। আলতো করে তার হাত নিজের হাত রেখে মজার ছলে সাফওয়ান বলে, ইফাত চলে গেছে। ভেবেছিলাম তুমি হয়তো ওর সাথে চলে যাবে। সমস্যা নেই, আমি একটা লয়ারের সাথে কথা বলে 6 মাস পর আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে ফেলবো। আজকে চুপ থাকতে থেকে আলতো হাতে ঘুমটা সরে সাফওয়ান। দু হাতে আয়াতের মুখ আলতো করে ধরে উঁচু করে সে। আয়াতের চোখে পানি চিকচিক করছে। আয়াতের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে উঠে, তুমি তো এটাই চেয়েছিলে, তবে আজ চোখে পানি যে। আপনি কি সত্যি বুঝেন না, নাকি বুঝে না বুঝে ভান করেন? কাঁপা কাঁপা গলায় আয়াত বলে উঠে, কি বুঝবো? তুমি যদি বুঝে না বলো বুঝবো কিভাবে? সবকিছু বলো বুঝাতে হয়? হয় বই কি, কিছু জিনিস বলে করে বুঝাতে হয়। এতদিন তো তুমি যা বলেছো আমি তাই বুঝেছি। দেখো না, বিয়ে ভাঙার কথা বলেছো, আমি সেটা চেষ্টা করেছি। ঢাকা যাই উকিলের সাথে। কথাটা শেষ না হতে সাফানের ঠোঁট জোড়া চেপে ধরল নিজ ঠোঁট জোড়া দিয়ে। কঠোর আকস্মিকতায় সাফানের মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। আয়তের পক্ষে এমন একটা সাংঘাতিক কাজ করা সম্ভব, এজন্য ধারণা বাইরে ছিল সাফওয়ানের। বেশ কিছুক্ষণ পর সাফওয়ানের ঠোঁট জোড়াকে মুক্তি দেয় আয়াত। শাড়ি আঁচলটা মাথায় বেঁধে সাফওয়ানের কলা চেপে ধরে রাগী গলায় বলে, আরেকবার যদি ডিভোর্সের কথা শুনেছি তো দেখবেন আমি কি করি। ফাজলামি পাইছেন? এত যখন আমাকে অপছন্দ, তাহলে সেই রাতে কেন আমাকে বলেছিলেন ভালোবাসি? ইফাদের সাথে চলে গেলে খুশি হতেন বুঝি? আপনি কি ভেবেছেন এত সহজে আপনাকে মুক্তি দিব? সারা জীবন এভাবে আমাকে সহ্য করতে হবে, আর মরে গেলে বুথে আপনার ঘাড়ে চেপে বসবো। কিন্তু আমার থেকে আপনার নিস্তার নেই। বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আয়াতের। প্রচুর কান্না পাচ্ছে তার। লোকটা এমন কেন? যদি দূরে ঠেলে দেবার ইচ্ছা ছিল, তবে কেন কাছে টেনে নিয়েছে? জাফান মুচকি হেসে হেসকা টানে তাকে বুকে আঁকলে ধরল। কানে মুখ লাগিয়ে বলল, এবার নিজ ইচ্ছে আমার কাছে এসেছো। এবার যদি তুমি চাইলেও আমি তোমাকে ছাড়বো না। এভাবে শক্ত করে নিজের কাছেই রেখে দিব। সত্যি? তাহলে এতক্ষণ যে ওইটা একটা ছোট শাস্তি ছিল আমাকে এই 3 দিন কষ্ট দেওয়ার জন্য। আমি তো সত্যি সত্যি বিয়েটা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ যখন পনে কানে কানে বলল তুমি নিজ থেকে ইফাতকে ফিরে দেবার কথা সুয়ানাকে জানিয়েছো, আমার অশান্ত মন শান্ত হয়ে গিয়েছিল। তাই দেরি না করে কবুলটা বলে দিয়েছে। আপনি খুব খারাপ। এখনো তো কিছুই দেখাইনি, এখনই খারাপ হয়ে গেলাম? আমি কিছু দেখবো না তা বললে তো হবে না। এখন সে অনেক কিছু দেখার বাকি রয়েছে। কি? আসো আমার সাথে। বলে কোলে তুলে নিল আহাদকে। সাফওয়ানের রুমের ভেতরে একটি ছোট স্টোর রুমের মতো জায়গা রয়েছে, যেখানে সাফওয়ান বাসায় থাকতে ড্রয়িং করত। তাকে সে তার কল্পনা রাজ্য বলে। তার সকল সৃষ্ট সকল শিল্প সেখানে মজুদ। আয়াতকে কোলে করে তার কল্পনা রাজ্যে নিয়ে যায় সে।
এটি চেয়ারে তাকে বসে সামনে থাকা সকল ড্রয়িং বোর্ডের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। আয়াতের চোখ যেন বিশ্বাসই করতে চাইছে না। সবগুলো ক্যানভাসে তার পোর্ট্রেট, রং তুলে আচরে আঁকা এক একটি জীবন্ত আয়াত তার সামনে। অজান্তে নোনা জলের ভিড় জমেছে চোখে তার। এখনই চোখগুলো তাদের মুক্তি দিবে যেন। ধরা গলায় বলে উঠে, আপনি তো বলেছিলেন আমার চেহারা ক্যানভাসে তোলার যোগ্য নয়। নয়ই তো। তাই তো শুধু ক্যানভাসে থাকবে এই চিত্র, তাই বুঝি? তাই তো। এই সারপ্রাইজটা তোমাকে দেওয়ার ছিল। বলে আয়াতের কপাল উষ্ণ ঠোঁটের পরশ দেয়। আজ রাতে তোমাকে ভালোবাসার অধিকার দিবে আয়াত। আমি তো মানা করিনি। তবে একটু বেহা হতে দোষ নেই বলো। বলে পুনরায় কোলে তুলে নেয় আয়াতকে। আয়াতকে বিছানায় শুয়ে রুমের মোমগুলো নিভিয়ে দেয় সে। রাতে নীরবতা, চাঁদের কালো সাক্ষী হলো তাদের মধুর মিলনে। কিছু আত্মনাদ, কিছু উষ্ণ নিঃশ্বাসের মধ্য দিয়ে সুখ কুড়াতে ব্যস্ত তারা। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেল 3 বছর পর। হাসপাতাল অপারেশন থিয়েটারে বাইরে পায়চারি করছে সাফওয়ান। টেনশনে শ্বাস আটকে যাচ্ছে তার। আয়াত এবং তার পরিবারের সবাই সেখানে উপস্থিত। বারবার সান্ত্বনা দিচ্ছেন রামিম সাহেব, কিন্তু কিছুতে সাফওয়ানকে শান্ত করতে পারছেন না তিনি। আজ যে আয়াতের ডেলিভারি, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো খবর নেই। এমনিতে আয়াতের অবস্থা সিরিয়াস ছিল। আর্লি লেবার পেন উঠেছে। মাত্র 7 মাস চলছে প্রেগনেন্সি। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে সাফওয়ানের। থিয়েটারে ঢোকার আগে আয়াত বলেছিল, যদি এবার ফিরে না আসি তবে জেনে রেখো খুব ভালোবাসি তোমায়। কথাটা মনে করতে চোখ ভিজে আসছে সাফওয়ানের। ঠিক তখনই ডক্টরের আগমন ঘটে। ছুটে গিয়ে কাছে যেতে প্রথম প্রশ্ন ছিল, আয়াত কেমন আছে ডক্টর? কংগ্রাচুলেশন, আপনার যমজ মেয়ে হয়েছে। আচ্ছা আয়াত কেমন আছে? নার্স মেয়েদের নিয়ে আসছেন। আপনারা মেয়েরা প্রিমাচুর, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি খুশি নন মিস্টার সাফওয়ান? আরে ধুর, আমার ওয়াইফ কেমন আছে সেটা বলে। দম আটকে যাচ্ছে আমার। আলহামদুলিল্লাহ ভালো আছেন, একটু উইক। 1 সপ্তাহ রেস্ট করতে হবে। ভয় পেয়ে ডাক্তার বলে কথাগুলো। আর ঠিক আছে শুনতেই সাফওয়ান খেয়াল করলো ডাক্তার বলেছিল তার মেয়ে হয়েছে, তাও যমজ। খুশিতে পাগল প্রায় হয়ে গেছে সে। না যখন মেয়েদের নিয়ে এসেছে, সাফওয়ানের কাছে মনে হয়েছে ছোট দুইটো আয়াত তার কাছে নিয়ে এসে নাচ। দুজনকে একসাথে কোলে নিয়ে নিল সে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি সে। 3 ঘন্টা পর আয়াতের জ্ঞান ফিরে দেখে সবাই ঝুঁকে তার দিকে তাকিয়ে রয়েছে। সবার মাঝে সে তার সাফওয়ানকে খুঁজে যাচ্ছিল। 1.5 ঘন্টা শারমিন বেগমকে জিজ্ঞেস করে, সাফ ওয়ান ওই যে আছে। সবার পেছন থেকে সাফওয়ান বেরিয়ে এলো। নাচটা একে একে 2 মেয়ে আয়াতের পাশে রাখে। আয়াতের চোখে পানি চিকচিক করছে। ভেবেছিল হয়তো এই খুশি তার দেখা হবে না। সবাই রুম থেকে বেরিয়ে গেলে সাফান আলতো হাতে আয়াতকে উঠে বসিয়েছে। বাচ্চাগুলো একজনকে আয়াতের কোলে দিয়ে আরেকজনকে নিজের কোলে নেয় সে। আয়াতের পাশে বসে আয়াত ধীরে তার মাথাটা সাফানের কাঁধে এলিয়ে দেয় আর বলে, কার মতো হয়েছে বলো তো? তোমার মতো। থ্যাংক ইউ ফিরে আসার জন্য। আল্লাহ চেয়েছেন তাই ফিরে আসতে পেরেছি। তুমি খুশি তো? খুব খুব খুশি। তবে আমরা আর এই বাচ্চা নেওয়ার কথা ভাববো না। কেন? আমার দম বন্ধ লাগছিল তোমাকে ছাড়া। যদি কিছু হয়ে যেত আমি কি করতাম তখন? পাগল হয়ে যেতাম, সত্যি বলছি। তুমি সত্যি পাগল? ওদের নাম কি রাখবে? ভাবেনি। আমি বলি আলপনা এবং কল্পনা। ধুর, এই আধ্যাত্মিক নাম আমি রাখবো না। কেন? সুন্দর তো। না বলেছি মানে না। আমি ওদের বাবা। তো মানে কি? এভাবেই আবার খুনসুটিতে মেতে উঠল আয়াত এবং সাফওয়ান। তাদের জীবনে এই অধ্যায়ের মধুরায়ণ সময়োপেত ঘটেছে। তাদের ভালোবাসার মধুরায়ণ সময়োপেত ঘটেছে। থাকুক তারা তাদের মতো সুখে আজীবন। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানার থাকে কমেন্ট করতে পারে। এবং এরকম আর সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ।